ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, তো আমরা এখানে ক্লাসের রেকর্ডিংটা কাইন্ডলি না দিলে আমাদের কিন্তু প্রবলেম হয়। সেটা আসলে আমরা ঠিক আছে করতেছি, কিছু জিনিস মিস হয় যেটা হলো আমরা ক্যাচ আপ করতে পারি না। কাইন্ডলি এটার উপরে একটু টেক কেয়ার করেন। আচ্ছা, আজকে আশা করি দিতে পারবো, মানে মাঝে মাঝে একটু করে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আজকে দিয়ে দিব। আচ্ছা, এমনি আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম ওগুলো দেখে কি আপনারা এই জিনিসটা বুঝতে পারেন নাই বা এগুলোকে প্র্যাকটিস করা যায় না? গেছে? আপনার আপনার আগের যে ভিডিওগুলো এগুলো কিন্তু সাউন্ড নেই, খালি ছবি দেখানো যায়। আমাদের সিনেমা দেখতেছি কিন্তু ওই যে ইয়াস আগের মানে অডিওবিহীন সিনেমা চলতেছে আর কি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে আমার এইটার সাথে সব ইকুইপমেন্টগুলো ইয়া করতে যে অনেক সময় প্রবলেম করে যাই। আচ্ছা, দেখি আজকে থেকে ইনশাল্লাহ যদি ধরেন যে ক্লাস রেকর্ডিং, মানে গত ক্লাসে কি হচ্ছে জানেন, গত ক্লাসে হাফ রেকর্ডিং এর পর ক্লাসটা রেকর্ড হয়নি, কারণ আমি মাঝখানে একবার হচ্ছে এটা চেক করতে গেছিলাম, চেক করতে যেয়ে রেকর্ডিংটা নাই হয়ে গেছে। তো এই কারণে একটু প্রবলেমে পড়ে গেছি। তো আজকে আর এরকম চেক করবো না, একদম ফুল রেকর্ড করবো আর কি, কোনো মাঝখানে কোনো ঝামেলা করবো না। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এই তিনটা অপশন দেখছি। হ্যাঁ, এর মধ্যে অনেক ডিসকাউন্ট আছে, অনেক বিষয় থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে আজকে দেখব। এখন ধরেন যদি আমি সরাসরি ইনভয়েস করতে যাই, যে আমার সব ক্লায়েন্টের তো আর এস্টিমেট থাকবে না, এস্টিমেট খুব কম থাকবে আর কি। হ্যাঁ, তো যদি আমি ইনভয়েস করি, ইনভয়েস মানে কি? ইনভয়েস হচ্ছে বাকিতে বিক্রি। মানে যদি আমাদের বিজনেসে, যে কোনো বিজনেস যখন আমরা অ্যাকাউন্টস করব, কোথাও যদি নগদ টাকা লেখা না থাকে যে এটা আমি নগদ বিক্রি করছি, ক্যাশ টাকায় বিক্রি করছি, এরকম নগদ না থাকলে আমাদেরকে ধরে নিতে হবে যে এটা বাকিতে বিক্রি। ওকে, তো আমরা ইনভয়েসে যাব। ইনভয়েস যাব কোথা থেকে? এই যে প্লাস নিউ আইকন থেকে ইনভয়েসে যাব। হ্যাঁ, এখানে কাস্ট, এই ইনভয়েস কিন্তু সব কিছু হচ্ছে, আমরা এখনও সব কিছুতে আসি হচ্ছে কাস্টমার রিলেটেড বিষয়গুলোতে। আমরা এখনো সাপ্লায়ারে যাইনি, আমরা যে কিনবো এই বিষয়গুলোতে এখনো যাইনি। ওকে, আচ্ছা, আপনাদেরকে কি ভালো কথা, আপনাদেরকে কি সাপ্লায়ার, মানে সাপ্লায়ার অ্যাড করছিলাম, অ্যাড করে রাখছি, তাই তো? ওকে, আচ্ছা দেখেন এখানে ইনভয়েস দেখা যাচ্ছে। ইনভয়েসে আমরা ক্লিক করব। আচ্ছা, ইনভয়েসে ক্লিক করলে আপনার এই পেজটা আসবে, এখান থেকে আমরা ইনভয়েস করতে পারবো। এখন ইনভয়েসে আমার প্রথমেই দরকার হবে কি, কাকে ইনভয়েস করবো? কাস্টমার। তো এই লিস্ট থেকে আমরা এখানে দেখেন আমাদের সব কাস্টমার লিস্টে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো ধরেন আমরা একটা কাস্টমার নেই, ধরেন নিকি বার্গান নিলাম। হ্যাঁ, নিকি বার্গান নিলে তার জিনিসগুলো আপডেট হলো, ওই যে তার আমরা যখন আপডেট করেছি তখন যে ইনফরমেশন দিয়েছি সেগুলো এখানে পাওয়া গেল। তার টার্মস অ্যান্ড কন্ডিশন নিট 30। এই নেট 30টাকে মানে বলছি যে আমার 30 দিনের মধ্যে সে পেমেন্ট দিবে। এখন যদি এমন হয় এখান থেকে এটা এডিট করা যায়। ওকে, যে তার হয়তো বা কোয়ান্টিটিটা এমন যে তার 30 দিনে হবে না, 60 দিন লাগবে, তখন কি করব, আমরা এখান থেকে 60 করে দিব। আবার হয়তো বা মানে কোয়ান্টিটি এমন 10 লাখ টাকার প্রোডাক্ট একবার নিচ্ছে, সে বলছে যে ভাই আমাকে 90 দিন সময় দিতে হবে। ঠিক আছে, তখন এখানে তো 90 নাই, তখন কি করব? তখন অ্যাড নিউতে গেলেই আমরা অ্যাড করতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আমরা এখানে নেট 90 করি, তাহলে এখানে কিন্তু 90 ডেইজেই আপনাকে 90 লিখতে হবে। ধরেন আপনি নেট 90 করলেন আর ডেইজের ঘরে লিখলেন 60, ভুল হয়ে গেল না একটা? তো কি হবে, আপনি দেখতেছেন তাকে আমি 90 দিন সময় দিচ্ছি, কিন্তু 60 দিনের মাথায় তার কাছে ওই ইমেল চলে যাবে যে ভাই তুমি টাকা দাও। তখন সে বলবে যে ভাই আপনি সময় দিলেন 90 দিন, এখন 60 দিনের মাথায় আমার নোটিফিকেশন পাঠাচ্ছেন। বুঝতে পারছেন? তার মানে আমরা এখানে নেমের জায়গায় কি লিখবো আর এখানে কি বসাবো, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। ওই যে ট্যাক্সের মতো, ট্যাক্সের নাম কি লিখবো আর নিচে কি বসাবো, নামের লিখলে লিখলাম 10, নিচে বসালাম 15। আমি অ্যাপ্লাই করবো 10, বারবার মানে আমার খাতায় যোগ হয়ে যাবে 15, এরকম আর কি। ধরে নিচ্ছি, আমার ধরে নিতে তো এখন তো প্র্যাকটিস করতেছি। 90 দিন কেন, তাকে আমরা 190 দিন সময় দেবো। ওকে, ঠিক আছে, তো আমরা ইনভয়েসে আসি। এখানে আমরা তাকে 90 দিন সময় দিলাম। ইনভয়েস ডেট, এখন ইনভয়েস ডেটটা দেখেন আজকের ডেটে দেখাচ্ছে, বাট আমরা ইনভয়েসটা ধরেন আরো 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 আগে করছি, ধরেন জানুয়ারি মাসে করছি। হ্যাঁ, 1 জানুয়ারি 2024 করতে পারবো, কোনো অসুবিধা নেই, কারণ আমার তো অ্যাজ অফ ডেট 2022 আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমার 2024 1 জানুয়ারিতে করা মাত্র আমার ডিউ ডেট চলে আসছে 31 মার্চ 2024। এটা কেন হয়েছে? এই যে আমি 90 দিন সময় দিচ্ছি তাকে, আমার ডিউ ডেট চলে আসছে এখানে। এখন যদি আমার এটা হতো 15 দিন,
দেখেন 16/1 চলে আসছে, ঠিক আছে। তো ইনভয়েস করার সময় জিনিসগুলো দেখবেন যে আপনার ডিউ ডেট অনুযায়ী এটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা দেখেন ইনভয়েস নাম্বার, আমরা এর আগে ইনভয়েস করেছি জন্য আমার ইনভয়েস নাম্বার আসছে 1006। এখন আমরা তার কাছে কি বিক্রি করব, সরাসরি বিক্রি করব, ধরেন ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট দিলাম। সেকেন্ড ধরেন আরেকটা কি বিক্রি করব, লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম। আরেকটা দিলাম ধরেন সার্জিক্যাল ইকুইপমেন্ট। হ্যাঁ, আমরা তার কাছে তিন ধরনের প্রোডাক্ট বিক্রি করব। এখন কোয়ান্টিটি গেলে এখানে ক্যাশ অন হ্যান্ড কত দেখাচ্ছে, 100। তার মানে কি আমরা যখন ওই যে ইনভেন্টরি অ্যাড করছি তখন 100টা আমরা ট্র্যাকিং করে দিয়েছিলাম, যেটা আমার ট্র্যাক করবে, ট্র্যাক করার কারণে আপনাকে দেখাচ্ছে যে 100টা আছে। এখন গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ইনভেন্টরি যদি আপনার 100টা থাকে আপনি বিক্রি করতে পারবেন 100টার উপরে, মানে এখানে দেখাইতে পারবেন আর কি, ঠিক আছে। কিন্তু চেঞ্জ করতে পারবেন না কোনটা, মানে করতে পারবেন না কোনটা, অ্যাজ অফ ডেটের আগে করতে পারবেন না। তো ওই ডেটের আগে কোনো ইনভেন্টরি ছিল না। বাট যদি আপনি ওভার ডিউ মানে ওভার করেন, আপনার ইনভেন্টরি থেকে যদি বেশি করে বিক্রি করেন সেটা করতে পারবেন, বাট ও আপনাকে মাইনাস ফিগার দেখাবে যে তুমি বিক্রি করছো ঠিক আছে, কিন্তু তোমার ইনভেন্টরিতে কিন্তু আলটিমেটলি এটা নাই। ওকে, এখন অনেক সময় এমন হতে পারে যে ধরেন আমার ইনভেন্টরিতে আমি এখন অ্যাড করি নাই, আমরা তো অ্যাকাউন্টিং রেকর্ড করি কখন, ঘটনা ঘটার পরে। এগুলো যা আমরা রেকর্ড করতেছি সেটা আমাদের ঘটনা ঘটে গেছে আগে, তারপরে আমরা অ্যাকাউন্টসে এগুলো তুলতেছি, তাই না। তো ধরেন যে ওই সময় আমি কোনো কারণে কারো কাছে ম্যানেজ করে দিয়ে দিচ্ছি, আমার ধরেন পাশের দোকান থেকে আমি এটা ম্যানেজ করে দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমি কি বিল করবো 110টার জায়গায় যদি আমি 110টা বিক্রি করি আমার এখানে মাইনাস দেখাবে, আবার আমি ইনভেন্টরি অ্যাড করে এটা অ্যাডজাস্ট করে ফেলবো, বুঝতে পারছেন। তো দেখেন আমরা এখানে ধরেন এটা 100টা আছে, ধরেন আমি এটা 30টা বিক্রি করব। এটা কি ছিল বলেন তো, এই যে দেখেন এইটা কিন্তু আমরা ওই যে 10টা বেশি বিক্রি করছিলাম, যার কারণে এখানে আউট অফ স্টক দেখাচ্ছে। ওকে, এটা ট্র্যাকিং করার কারণে দেখাচ্ছে। আচ্ছা তাহলে এটা যেহেতু আমাদের আছে, এটা আমরা আপাতত বাদ দিই, ওটা আমরা স্টক নিয়ে করবো পরে। আচ্ছা এখানে দেখাচ্ছে 100টা, এখান থেকে ধরেন আমি 20টা বিক্রি করলাম। ওকে, আচ্ছা আমার ট্যাক্স অ্যাড করতে হবে। ট্যাক্স ধরেন এগুলোর উপর ধরে নিলাম 5%। তাহলে দেখেন এখন এখানে ওনার হচ্ছে এই ভ্যাট সহ আসছে কত, এখানে আসছে 44,000 আর ভ্যাট আসছে 2,200, টোটাল 46,200 টাকা আসছে। এখন ধরেন ওনাকে আমার ডিসকাউন্ট দিতে হবে। ডিসকাউন্ট কিভাবে দিবেন, এখানে কি কোনো ডিসকাউন্ট অপশন আছে? হ্যাঁ, আমরা তাহলে সেটিংসটা একটু দেখি। সেটিংসটা একটু দেখি। না অ্যাডভান্সে না, এটা হচ্ছে সেলসে। দেখি কি অবস্থা প্র্যাকটিক্যাল। তাহলে আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে যাব অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব আমরা সেল সেটিংস, তাই তো। না না, সেলসে যেতে হবে, সেলসে, তাই তো। হ্যাঁ, ডিসকাউন্ট অপশন কি আছে এখানে, অফ, তাই তো। আমরা এখানে ডিসকাউন্ট এবং ডিপোজিট দুটোই অন করে দিব। এখন যদি আমরা এই পেজটা রিলোড দেই, কই ডিসকাউন্ট কই, ডিসকাউন্ট চলে আসছে, কিন্তু আমার আগের সব ডাটা চলে গেছে, আবার বসাইতে হবে। কাকে নিয়েছিলাম আমরা, নিকি বার্গানকে নিয়েছিলাম, তাই তো। আচ্ছা এটা এটা তো বুঝছেন, এখানে আর চেঞ্জ করতেছি না, বাট ডেটটা চেঞ্জ করে দিই, ধরেন জানুয়ারি করে দিই। ওকে, এখন আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কী কী নিচ্ছি, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, আর এখান থেকে আর নিব হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট। এগুলো আছে তো আমার স্টকে, না না এটা আউট অফ স্টক, এটা নিব না। আচ্ছা ওইটা পরে ইনভেন্টরি ঢুকাই নিব না। হ্যাঁ, এগুলো তো সার্ভিস, এগুলো আমার লাগবে না। আচ্ছা ফেস মাস্ক নিই, ফেস মাস্ক কতগুলো আছে, 55টা আছে।
ওকে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কোয়ান্টিটি দিলাম ধরেন 10টা, আর ফেস মাস্ক বিক্রি করব ধরেন আরও 20টা। ওকে, আর ট্যাক্স অ্যাড করব, ট্যাক্স 5% ধরছিলাম, 5%ই ধরি। আচ্ছা, এখন দেখেন ডিসকাউন্ট এখানে বলা আছে পার্সেন্ট, আর যদি এখানে ক্লিক করেন একটা হলো ডিসকাউন্ট দিতে পারবেন ভ্যালুতে, আর একটা ডিসকাউন্ট দিতে পারবেন হচ্ছে পার্সেন্টেজে। যদি আপনি পার্সেন্ট এখানে সিলেক্ট করেন তাহলে ধরেন আমি 10% ডিসকাউন্ট দিব, শুধু 10 লিখলে এখানে অলরেডি পার্সেন্টেজ চলে আসবে। আচ্ছা, এটা আমরা ডিসকাউন্ট দিলাম। ওকে, এখন দেখেন এখানে বলছে কি এনআরবি 5% অন 7740। 7740টা আসলে কি? রাইট, মানে এটা আপনি টোটাল 8600 হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটার থেকে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কত? 860, 10% ডিসকাউন্ট দিচ্ছেন। এই 860 থেকে এই সরি 8600 থেকে 860 বাদ দিলে হবে হলো 7740। তাহলে আপনার এই যে আমরা ট্যাক্স 5% অ্যাপ্লাই করতেছি, এই 5% ট্যাক্স অ্যাপ্লাই হয়ে যাবে কতর উপরে? এই টাকার উপরে। এটার উপর 5% হলে আসে 387 টাকা, এটা হলো আপনার ট্যাক্স। ওকে, এখন ধরেন ট্যাক্স দুটাতে 5% ধরছি, এটাতে যদি 15% ধরি তাহলে দেখেন ট্যাক্সের কিন্তু 2টা কলাম চলে আসছে, ঠিক আছে? তার মানে একটাতে হচ্ছে আপনার 5% 360, আর একটা হচ্ছে 15% 81, এখন টোটাল অ্যামাউন্টটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন ওই যে আমরা ওখানে ক্লিক করলাম একটা ডিসকাউন্ট একটা ডিপোজিট, তাই তো? এখন যদি কোনো অ্যাডভান্স থাকে, ধরেন অ্যাডভান্স দিয়ে দিচ্ছে আপনাকে 3000 টাকা, তো ধরেন আপনি এখানে 3000 টাকা অ্যাডভান্স ডিপোজিটে লিখতে পারবেন। তাহলে দেখেন 8181 থেকে 3000 বাদ দিলে 5181 টাকা আপনার ডিউ ব্যালেন্স দেখাবে। এখানে যে আমি যে ডিপোজিটটা লিখবো যখন আমাকে দিচ্ছে, আমি তো তখন থেকে একটা ভাউচার করছি, সেই মানে ডিপোজিটের একটা ভাউচার করা হচ্ছে না, তো সেটাকে আমি কিভাবে ট্র্যাকিং করব? আচ্ছা, এইটা যখন ইনভয়েস আমরা করব, ঠিক আছে, ইনভয়েস করার সময় আমরা এখনো ডিপোজিটের ভাউচার করিনি, এটা আমি জানি। ধরেন আমাকে ইমেল করছে বা আমাকে একটা রিসিপ্ট পাঠিয়ে দিছে, এটা আমি জানি বলে এখানে ডিপোজিট করে দিলাম। আর এটা আমরা রেকর্ড করব অন্যভাবে, এটা আমরা রেকর্ড করব রিসিপ্ট মানি দিয়ে, ঠিক আছে? টাকা যে রিসিভ করছে, ধরেন আপনার কোথায় পাঠাচ্ছে, ব্যাংকে পাঠাচ্ছে না? আপনাকে একটু দেখাই। এখন আমার ইনভয়েসের মানে সেলস ইনভয়েসের ইফেক্ট আসবে কোনটা? মানে ডিপোজিটটা ছাড়া আসবে না, টোটাল অ্যামাউন্ট আপনার যখন রিপোর্টে যাবেন, রিপোর্টে গেলে আপনার ডিপোজিট সহ টোটাল অ্যামাউন্টেই আসবে, রিপোর্টে আপনার টোটাল অ্যামাউন্টই আসবে। বাট এখানে যখন আপনি সেল সেন্টারে যাবেন তখন আপনার ডিউ দেখাবে বাকি অংশটুকু, 3000 বাদে ডিউ বাকি অংশটুকু, বাট রিপোর্টে কিন্তু ফুল অ্যামাউন্টই আসবে। ওকে, আচ্ছা এখান থেকে যদি আপনাদের দেখাই আমি, এই ডিপোজিটের কারণে কি আমার ক্যাশে কোনো এই যে ডিপোজিট আমি যে 3000 লিখলাম এটা কোনো ভাউচার হয়ে এটা কি এটা ধর আমার ক্যাশ যে চার্জ না 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 না, আপনি আপনাকে আমি বলি, যখন ধরেন আমরা ডিপোজিট ওখানে লিখবো, এই ডিপোজিটটা তো আমাকে কোনো না কোনোভাবে রেকর্ড করতেই হবে। এটা আমি এখনো করি নাই, আমি হচ্ছে জানি যে আমার কাছে 3000 টাকা উনি পাঠাইছে, তো আমি ইনভয়েস করার সময় ডিপোজিট আমি দেখাইলাম, টোটাল অঙ্কটাই আপনার ব্যালেন্স শিটে আসবে, কিন্তু ডিও সেল সেন্টার ডিও অ্যামাউন্ট দেখাবে বাকি অংশটুকু। বাট আপনি যে এটা ডিপোজিট যে উনি করছে, এটা তো আপনাকে কোথাও না কোথাও রেকর্ড করতে হবে, ঠিক আছে? এই রেকর্ডটা করবেন কোথায়? ধরেন উনি ব্যাংকে পাঠাইছে, আপনি ব্যাংক ডিপোজিট এখানে দেখছেন, ব্যাংক ডিপোজিট, এটা আমি দেখাবো, এটা আপনি রিলেট করতে পারবেন। ওকে, ব্যাংক ডিপোজিটে এসে আপনি আগে ডিপোজিট করে নেবেন ওনার নামে, কে পাঠাইছে? নিকি বার্গন, নিকি বার্গনের নামে। এই যে যদি আপনি ব্যাংক ডিপোজিটে ক্লিক করেন, ব্যাংক ডিপোজিটে ক্লিক করলে অ্যাকাউন্ট দেখেন কোন অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে? সেই অ্যাকাউন্টে ধরেন আমি ওয়েলস ফার্গো ব্যাংকে দিলাম, ঠিক আছে, ওয়েলস ফার্গো ব্যাংকে দিলাম, দিয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্ট না, রিসিভ ফ্রম কার কাছ থেকে আসবে? নিকি বার্গন কই? এই যে, হ্যাঁ, নিকি বার্গন। এখন এখানে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট সিলেক্ট করতেছেন এটা কি, সেলস নাকি মানে আপনি প্রোডাক্টটা ডিপোজিটটা কি হিসেবে হয়েছে, আমার সেলসের ক্ষেত্রে হয়েছে নাকি এক্সপেন্সের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? এটা আমার সেলসের ক্ষেত্রে হয়েছে। এইটা আমার অ্যাকাউন্ট বলতে কি চার্ট অফ অ্যাকাউন্টের কোনটার মধ্যে হিট করবে, আপনার ইনকাম নাকি এক্সপেন্স, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন দিবেন, পেমেন্ট মেথডে গিয়ে এটা ক্যাশে দিচ্ছে নাকি চেকে দিচ্ছে
দিতে পারে, যে কোনো কিছুতেই দিতে পারে। হ্যাঁ, তো আমি ধরলাম চেক, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট কত উনি দিছে 3000, ঠিক আছে। এটার উপর কোনো ট্যাক্স আছে কিনা আমি ধরলাম এটা 0% ট্যাক্স, কারণ এই ব্যাংক ডিপোজিটের উপরে তো আলাদা করে কোনো ট্যাক্স হবে না। হ্যাঁ, ধরলাম তাহলে 3000 টাকা ইয়া হইলো, ঠিক আছে। ক্যাশ গোজ টু, এখানে কি আছে, আচ্ছা এটা আমার আপাতত দরকার নাই। আচ্ছা, আমি যদি এটা এখন সেভ অ্যান্ড ক্লোজ করে দেই, তাহলে কিন্তু এই যে আমি 3000 টাকা ডিপোজিট ধরলাম সেটা কিন্তু অলরেডি আমার ব্যাংকে চলে আসছে। এখন বুঝছেন, এখন আমার ব্যাংকে ব্যালেন্সটা দেখাবে। এটা বুঝছি, কিন্তু আমি বুঝলাম যে যদি এরকম কোনো কাস্টমারের আমার ডিপোজিটটা থাকে, আমি যদি ইনভয়েস করতে দেব, সে আমাকে লিংক করে দিবে কিনা যে না তোমার একটা ডিপোজিট আছে, বা তুমি এটা সার্চ করে না তোমার হ্যাঁ, এটা যদি কাস্টমার না দেয় আপনি কিভাবে বুঝবেন যে সে ডিপোজিট করছে কিনা? কাস্টমার আমাকে জানায় দিবে, বা কুইক বুক কি সেটা করবে কিনা যে ডিপোজিটের এখানে সে আমার কি ডিপোজিট আছে সেটা বিষয়ে লিংক করে দিবে কিনা। না, এটা যদি আপনার ব্যাংক লিংক করা থাকে, ধরেন আপনার একটা ব্যাংক লিংক করা আছে, এখানে তো অটোমেটেড বলতে ধরেন সব কিছু অটোমেটিক্যালি বুঝবে না। যদি আপনার ব্যাংক লিংক করা থাকে তাহলে আপনি ব্যাংকে যে ডিপোজিট হয়েছে সেটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, ব্যাংক লেজারটা দেখা যাচ্ছে, তাই না? তো ব্যাংক লেজারটা যখন দেখতে পাচ্ছেন তখন এটাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। এই যে আমরা যে ব্যাংকের ডিপোজিটটা দেখাইলাম, তখন আর এই ডিপোজিটটা ওখানে দেখাইতে হবে না, কারণ আপনার ব্যাংকে তো অটোমেটিক ব্যাংক লিংক করাই আছে। অটোমেটিক ব্যাংকের আপনার চার্ট অফ অ্যাকাউন্টের নিচে আপনি ডিপোজিটটা দেখতে পাবেন, তখন আপনি জাস্ট ডিপোজিটটা, একটা হলো ব্যাংকে আপনার টাকা আসছে সেটা আপনি আপনার অ্যাকাউন্টসে অ্যাপ্লাই করতেছেন। আমি যে ডিপোজিট দেখালাম 3000, ওইটা আমি জানি টাকাটা আসছে, টাকাটা আমি কীভাবে ব্যাংকে পাইছি বা কীভাবে ইয়ে করছি, হয়তো যদি ব্যাংক লিঙ্ক করা থাকে তাহলে আমি লিঙ্কে গিয়ে দেখলাম, আর যদি লিঙ্ক করা না থাকে তাহলে আমি এইভাবে ব্যাংকে অ্যাড করে নেব। এটা কিন্তু আপনার, আপনি এটা ক্যাশ অন হ্যান্ড মানে যেটা আপনার পিটি ক্যাশ সেখানেও অ্যাড করতে পারবেন, কিন্তু সেখানে অ্যাড করার জন্য অটোমেটিক সিস্টেম নাই, ওখানে জার্নাল দিয়ে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? বুঝলেন কি সবাই বিষয়টা? আমি আপাতত জাস্ট হচ্ছে এটা আমি আমার নিজের উদ্যোগে ম্যানুয়ালি ইনপুট করে দিব। ইনপুট করে দিব। ওকে, একটু হাত দিয়ে দেখেন তো হাওয়াটা কি আসলে ঠান্ডা বেরোয় নাকি? হাওয়া আসতেছে কিন্তু কোনো ঠান্ডা নেই। হলো কিন্তু আচ্ছা ভাইয়া, কেউ একজন একটু বলবেন যে এসিটা 2 মিনিট 4 মিনিট বন্ধ রেখে আবার অফ করেন, বা সরি অফ করে আবার অন করেন। আচ্ছা, তাহলে ধরেন আমি ওনার এখানে ডিপোজিট হিসেবে দেখাইলাম হচ্ছে 3000 টাকা, মানে এটা যদি থাকে তাহলে দেখাবো, এবং এটা আমি পরে কিভাবে রেকর্ড করব এটা আপাতত আমি আমার ব্যালেন্স শিটে যাতে আসে যে আমার এখানে 3000 টাকা সহ আছে, মানে শুধু মানে এই এখন আপনার কিন্তু ব্যালেন্স শিটে আসবে টোটাল এই অ্যামাউন্টটাই, ঠিক আছে। আপনার ইনভয়েসে দেখাবে হচ্ছে এই অ্যামাউন্টটা, বুঝতে পারছেন? রিসিভেবল থাকবে হচ্ছে আপনার এই 3000, সরি 5181। 3000 তো আপনি আগেই পেয়েছেন, রিসিভেবল তো আর থাকবে না। ওকে, তাহলে আমরা এটা, আচ্ছা ডিপোজিটটা যেহেতু আপনারা বুঝছেন এটা বাদ দিই, পুরো অ্যামাউন্টটাই দেখাই আপনাদের। তাহলে আমরা একটা ইনভয়েস করলাম, ইনভয়েস মানে কি, আমরা এস্টিমেট ছাড়া ইনভয়েস, এস্টিমেট আমাদের লাগবেই এমন কোনো বিষয় নাই, আমরা একটা ইনভয়েস করলাম। এখন এই ইনভয়েসটা আমরা পাবো কোথায়? অল সেলসে। এই যে নিকি বার্গনের নামে আছে 8181। আচ্ছা, এটা ওভারডু দেখাচ্ছে কারণ আমরা ওই ডেটের কারণে আর কি, আমরা অনেক আগে করছি, এখন পর্যন্ত ধরেন আমরা করছি জানুয়ারির 1 তারিখে, ডেট দিছি 15 দিন, তো 15 দিন তো পার হয়ে গেছে না তখন, এই কারণে এটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন ধরেন এই ওভারডিউ দিয়ে আমরা বুঝবো কি, যখন আমরা সেল সেন্টারে আসবো ওভারডিউ যদি কারোর নামের পাশে দেখি তাহলে বুঝবো যে তার কাছে টাকা পয়সা পাবো, টাকা মানে লেট হয়ে গেছে, মানে টাইম পার হয়ে গেছে, নক দিতে হবে। ওকে, এটা একটা বোঝার বিষয় আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার পেমেন্ট রিসিভ করব। ও আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনার ডিসকাউন্ট দেখছেন, এখন ডিসকাউন্ট যদি হয় ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে, কারণ আমি যদি এটা ওপেন করি ইনভয়েসটা, ইনভয়েসে আমি ডিসকাউন্ট দিছি কোথায়, এখানে পার্সেন্টেজে 10%, বা এটা আমি ভ্যালুতেও দিতে পারতাম, ভ্যালু দিয়ে ধরেন আমি এখানে টোটাল 200 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে এখানে কিন্তু আর পার্সেন্টেজ হবে না, টোটাল 200 টাকা হয়ে যাবে, মানে ভ্যালুতে।
জি, এখানে আমি আর এখানে হলো আমি দিছিলাম হচ্ছে 10%, এখানে পার্সেন্ট সিলেক্ট করে দিয়েছিলাম। এখন যদি এমন হয় যে ধরেন আপনি এই ফেস মাস্কের উপরে ডিসকাউন্ট দিবেন না, দিবেন শুধু এখানে টোটালের উপর ডিসকাউন্ট না, তার মানে কি আমার দুটার উপরেই আছে মোটামুটি, আপনার ডিসকাউন্ট আসবে শুধুমাত্র এই ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টে, তখন কি হবে? এক্স্যাক্টলি, তখন এটা ম্যানুয়ালি করে দিতে হবে। তখন কি করতে হবে জানেন? তখন হ্যাঁ রাইট, না এটা আলাদা করে দেখানোর সিস্টেম নেই। একটা প্রোডাক্টের উপর ইনক্লুসিভ, একটা প্রোডাক্টের উপর এক্সক্লুসিভ নর্মালি হবে না, ঠিক আছে? হয় আপনার পুরো ট্যাক্স এক্সক্লুসিভ, নাহলে পুরো ট্যাক্স ইনক্লুসিভ, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমি ধরেন এই ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট শুধু এটার উপরে আমি ডিসকাউন্ট দিব, তখন আমি কিভাবে দিব? তখন আমাকে এটা ম্যানুয়ালি করে দিতে হবে। তখন আমাকে ম্যানুয়ালি করে দিতে, ধরেন আমি ডিসকাউন্ট এখানে 10% ডিসকাউন্ট অফ করে দিই, ডিসকাউন্টে কিছু আমার নাই, ঠিক আছে? তাহলে আমার এটা আসলো। এখন হ্যাঁ, এখানে কত টাকা ডিসকাউন্ট হবে? ধরেন এটা আমার এফেক্ট আসবে হচ্ছে কোয়ান্টিটির উপরে। আচ্ছা ধরেন আপনার আপনার এই যে টোটাল অ্যামাউন্ট আছে না, টোটাল অ্যামাউন্টটা দিয়ে আপনি করতে পারবেন। ধরেন আপনি এটা 8,000 টাকার জায়গায় আপনি টোটাল ডিসকাউন্ট দিচ্ছেন 1,000 টাকা, 7,000 টাকা আপনি করছেন, ঠিক আছে? 7,000 আমার অ্যামাউন্ট হয়ে গেল, আমি মনে করি 8,000 থেকে 500 টাকা কম রাখবো, হ্যাঁ ডিসকাউন্ট দিলে 7,500 আমার 8,000 তো ঠিক না না, এটা আপনি যখন সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে করবেন তখন আপনাকে ম্যানুয়ালি অ্যামাউন্ট কমাই দিতে হবে, ম্যানুয়াল করে অ্যামাউন্ট কমাই দিতে হবে, তখন আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন, ডিসকাউন্টের পর ফাঁকা থাকবে। এখন এটাতে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে নাই, কি করবেন? এই সফটওয়্যারই নাই অপশন, রাইট? আপনি টোটাল অ্যামাউন্টের উপর তো দিতেই পারছেন, ভ্যালু তো দিতে পারছেন, পার্সেন্টেজও দিতে পারছেন, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে তখন আপনাকে ম্যানুয়ালি করে অ্যামাউন্টটা বসাতে হবে। হ্যাঁ, আপনি ডিসকাউন্টের ঘরে দিলে আপনার টোটাল অ্যামাউন্টের উপরে হবে, কিন্তু এমন এমন কোনো কিছু হতে পারে না যে এরকম যে আপনার একটার উপর আপনি দিতে পারছেন না কিন্তু একটার উপর দিতে পারবেন। আমি ওইখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট একটা মার্কেটিং টুলে দিচ্ছি, হয়তো মানে আমি জিনিসটা দেখাচ্ছি, আমি আপনাকে এত টাকা কম দিচ্ছি, রাইট? তো আমি তো শুরুতেই আমি ওটা কিছু চেক না করে এমনি বাড়ায় রাখছেন, হইতে পারে, তাই না? তো এই কুইক বুকে এইটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যে আপনি ডিসকাউন্ট সিলেক্ট করবেন, এই অপশনটা কুইক বুকে নাই। তো যার সেটা না, এখানে যে পার্সেন্টেজ দিলে আরেকটা ঘর টাকা দেখালেন না, হ্যাঁ এই যে এখানে পার্সেন্টেজ আর ভ্যালু, হ্যাঁ ভ্যালুর ক্ষেত্রে আমি ডিসকাউন্ট 200 টাকা দেখালাম, পার্সেন্টেজ না না না, এখানে ভ্যালুর ক্ষেত্রে 200 টাকা দেখালেন, এটা কিসের উপর দেখালেন? এখানে 200 টাকা দিলেন তো, হ্যাঁ এই 200 টাকা হলো টোটালের উপরে, টোটাল এই যে টোটালটা আছে না, এই টোটালের উপর হলো 200 টাকা। আর কিন্তু যদি এমন কখনো প্রয়োজন হয় যে আপনার একটা সিঙ্গেল প্রোডাক্ট, এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করছি কটা, 2টা, তাই না? এখন আপনি যে টোটাল, এখন ধরেন যে আমি এখানে 7,000 করার কারণে, এখানে আমি 1,000 টাকা কমাই দেওয়ার কারণে আমার এখানে কি হয়েছে, 7,600, আর আমি 200 টাকা ডিসকাউন্ট দিছি, তাই তো? এখন যদি ধরেন যে আমি এই টোটালের উপর দিব না, আমার শুধুমাত্র আমি এই ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের উপরেই আমি দিব, হ্যাঁ, তখন কি হবে সেটার কথা বলছি। তখন হলে আমাকে এটা ম্যানুয়ালি করে দিতে হবে, এখানে সেটা কমায় বসায় দিতে হবে। জি জি জি, প্রোডাক্ট 5টা হলে, যদি ধরেন এখানে আপনার 2টার জায়গায় 5টা প্রোডাক্ট আছে কিন্তু আপনি 4টাতে ডিসকাউন্ট দেবেন, একটাতে দিবেন না, একটা করে দিতে পারেন। আবার এমন করতে পারেন, সেটা হলো যে যখন আপনি টোটালের উপর ডিসকাউন্ট দিবেন তখন কিন্তু এফেক্ট 5টার উপরেই আসবে, ওই রেশিও অনুযায়ী 5টার উপরেই এফেক্ট আসবে। কিন্তু যদি আপনি ডিসকাউন্ট এইভাবে ধরেন, একটাতে আপনি ডিসকাউন্ট কোনোভাবেই দিতে পারবেন না, ওটার অ্যামাউন্ট যা সেটাই আপনাকে রাখতে হবে। হতে পারে না এরকম? হ্যাঁ হ্যাঁ, হতে পারে এরকম। না, আপনি কেনা দামে সেল না করলেও ধরেন কোনো একটা বিষয় আছে যার কারণে ওটার দাম আপনি ধরেন 100 টাকার নিচে আপনি নামাতে পারবেন না, হতে পারে না এরকম? না, এখানে বাকি নগদ বিষয় না, বিষয় হলো আপনি ডিসকাউন্ট কত দিচ্ছেন। না, আমি এখানে আমার রেট আছে যেমন দিলাম, ডিসকাউন্ট ভ্যালুতে ওভারঅল একটা ভ্যালু লিখলাম, আমি মেসেজের জায়গাতে আমি ক্যালকুলেশনটা তাকে না, এইটা তো আপনি তাকে দেখালেন, আমি বলতেছি যে আপনার অ্যাকাউন্টসের এফেক্ট কি আসবে। আপনি ধরেন যে আপনার অ্যাকাউন্টসের একটা প্রোডাক্টের উপর কোনো এফেক্ট চাচ্ছেন না, ওইটা আপনার 100 টাকায় রাখতে চাচ্ছেন, তো ওইটা দাম যদি 100 টাকা হয় তাহলে 100 রাখতে হবে, আর বাকি 3টার উপরে আপনার ডিসকাউন্ট দিতে হবে,
যদি এরকম হয়, ব্যাপারটা কি বুঝছেন ম্যানুয়ালি করে নিতে হবে। ভাই? কেউ যদি না বুঝে থাকেন বলেন যে আমি বুঝি নাই, আমি দরকার বলে আবার বলবো, কিন্তু না বুঝে মাথা নাড়েন না, তাই না বিষয়টা? এটা ঢোকানোর আগে আমি তো একটা সফটওয়্যার পাবো, মানে ইলেকট্রনিক ভাউচার বা কিছু তো পাবো। হ্যাঁ, সেখানে সেটা উল্লেখ থাকে ৮,০০০ ছিল, এখন এটা ডিসকাউন্ট ৭,০০০, তাই তো আমি তখন ৭,০০০, তাই না? না না, আপনি ব্যাপারটা সহজভাবে চিন্তা করেন, মানে আপনি যেটা চিন্তা করতেছেন এটা অনেক লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। সহজভাবে চিন্তা করেন, সেটা হলো কীরকম, আমি প্রোডাক্ট বিক্রি করছি ধরেন তিনটার দাম হচ্ছে ১০০, ১০০, ১০০, ৩০০ টাকা। হ্যাঁ, এখন ধরেন একটা প্রোডাক্টে আমি ১০০ টাকার নিচে আমার অ্যাকাউন্টসে কোনোভাবে দেখাতে পারবো না। ধরেন আমার মালিক পক্ষ থেকে বলা আছে যে ভাই এটা তুমি যাই করো ১০০ টাকার নিচে এই প্রোডাক্টটা নামবে না, হতে পারে না এরকম। এখন ধরেন যে ক্লায়েন্ট ডিসকাউন্ট চাইছে ধরেন ২০০ টাকা, ক্লায়েন্ট ডিসকাউন্ট চাইছে ধরেন ২০ টাকা, কথা 20 টাকা ডিসকাউন্ট চাইছে। এখন আমি ১০ টাকা করে প্রথম দুইটার মধ্যে ডিসকাউন্ট দেখাবো ম্যানুয়ালি, কিন্তু লাস্টেরটা যেহেতু আমার মালিক পক্ষ আমাকে বলে দিচ্ছে যে ১০০ টাকার নিচে নামা যাবে না, আমি লাস্টেরটার উপরে ডিসকাউন্ট দিব না। কিন্তু যদি আমি করি ধরেন আমার এই ২০ টাকা ডিসকাউন্ট, আমি ৩০০ টাকার উপরে যদি ২০ টাকা ধরি, তাহলে কিন্তু আমার তিনটার মধ্যেই ডিসকাউন্ট ভাগ হয়ে যাবে। তখন যখন আপনি ইনভয়েস অ্যামাউন্টটা যখন আপনার অ্যাকাউন্টসে দেখবে, কাস্টমারকে কী দিলেন সেটা পরে, ইনভয়েস অ্যামাউন্ট যখন আপনার অ্যাকাউন্টসে দেখবেন আপনি, তখন কিন্তু শেষের প্রোডাক্ট আর ১০০ টাকা থাকবে না, তখন ২০ টাকা ভাগ হয়ে যাবে। ২০ টাকা ভাগ কত হয়? ৬.৫ টাকা করে চলে আসবে, অলমোস্ট ৬.৫ টাকা বা ৬০ টাকার কাছাকাছি করে চলে আসবে, ঠিক আছে? তো ওটার দাম তখন ৯৩ বা ৯২ সামথিং দেখাবে। তো এটা একটা ঝামেলা হয়ে গেল না আপনার? এটা যখন আপনি টোটালের উপর দিচ্ছেন সেখানে তো কোনো ঝামেলা নাই, পার্সেন্টেজও দিতে পারছেন, ভ্যালুতে দিতে পারছেন। যখন আপনি ম্যানুয়ালি দিতে যাবেন তখন আপনাকে ম্যানুয়ালি মানে ইন্ডিভিজুয়ালি দিতে যাবেন, তখন আপনাকে অবশ্যই ম্যানুয়ালি দিতে হবে। কুইক বুকে ইন্ডিভিজুয়ালি ডিরেক্ট ডিসকাউন্ট দেওয়ার অপশন নাই। বুঝলেন সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। না, কথা অনেক বেশি হয়ে গেছে তো এই জন্য কেউ যদি কোনো বুঝতে না পারেন, বাট যারা অ্যাকাউন্টস করেন, অ্যাকাউন্টস রিলেটেড যাদের নলেজ আছে তারা কিন্তু বুঝতে পারার কথা, তাই না? তাহলে এখন যখন আমি অ্যামাউন্টটা এখানে ৭,০০০ লিখে দিলাম, ৭,০০০ মানে কি, আমি ওনাকে ধরেন ভ্যালুতেই ১,০০০ টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে আমি এখানে জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে দিব। এটা যখন আমি 7 ক্লোজ করব, 7 ক্লোজ নিছে, আমার ইনভয়েস নাম্বার কত? ১০০৬। এটা যদি আমি আবার ওপেন করি, আছে, ঠিক আছে অ্যামাউন্ট, ওকে। এটার এফেক্ট কিন্তু আমার আমার যে ব্যালেন্স শিট সেটাতে যে পড়বে ওইভাবে, টোটাল অ্যামাউন্ট ঠিকই থাকবে, বাট কি হবে, ওই প্রোডাক্টটার ক্ষেত্রে আমার যে সেলসের যে অ্যামাউন্ট ছিল সেটা কিন্তু ডিসকাউন্ট অ্যামাউন্ট সহ অ্যাডজাস্ট করে কমে যাবে। বুঝছেন সবাই? ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা ইনভয়েস করলাম, তাই তো? ইনভয়েসের মধ্যে আমরা ডিসকাউন্ট কিভাবে দিতে পারবো, বা যদি আমাদের ম্যানুয়াল, রাইট, হ্যাঁ, পার্সেন্টেজের জায়গায় যেটা অটোমেটিক, সেখানে পার্সেন্টেজ এবং ভ্যালু দুটোই দিতে পারবেন। আর যখন আপনি ম্যানুয়াল ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টের ক্ষেত্রে করবেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি বসায় দিতে হবে, ওকে, নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যদি কোনো ডিপোজিট পেয়ে থাকি আগে, সেটা আমরা আগে ইনভয়েসে দেখাই দিব। তারপর অথবা এটাও করতে পারি যেটা আমরা করলাম, যে ডিপোজিটটা কীভাবে পাইছি, ব্যাংকের মাধ্যমে পাইছি। যদি ব্যাংকের মাধ্যমে পাই তাহলে আমাদের এখানে অপশন আছে সরাসরি ব্যাংক ডিপোজিট, ওকে। আর যদি আমরা ব্যাংকের থ্রুতে না পাই, ধরুন ক্যাশ টাকা পাইলে তখন সেটা কীভাবে দেখাবো? তখন জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নালে যেহেতু আমি এখনো যাই নাই, ওই জন্য ওটা দেখাচ্ছি না। ওটা যখন জার্নালে যাবো তখন আবার এই আজকে যে কথাগুলো হচ্ছে না, আমি দেখবেন তখন ওটা লিঙ্ক করাই দিব, যে ওই সময় দেখেন এরকম একটা জিনিস হয়েছিল, এই যে এরকম জার্নাল করলে এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন ক্রেডিট নোট কি? ক্রেডিট নোট হচ্ছে আমরা কি করি, বিক্রয় না, বিক্রয় ফেরত। যদি আমার ফেরত চলে আসে তাহলে কি হবে, কিভাবে সেটাকে আমি এন্ট্রি করব, ওকে। হ্যাঁ, বাকিতে বিক্রয় না। এখন ক্রেডিট নোট আপনি দুইভাবেই করতে পারবেন। ধরেন আমি তো বাকিতে বিক্রি করলাম, করার পর আমি পেমেন্ট পাইনি, এখনো পেমেন্ট পাইনি, আমার ডিউ ডেট বাকি আছে। তার মধ্যে উনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর উনি বললো ভাই আপনার 2টা প্রোডাক্ট ডিফেক্ট আছে, আমি 2টা প্রোডাক্ট ফেরত দিয়ে দিচ্ছি। তার মানে উনি এখনো পেমেন্ট দেয় নাই, সেভাবেও ফেরত নেওয়া যাবে। আবার যদি এমন হয় যে আমি কি করছি, সেলস রিসিভ করছি, ডিরেক্ট টাকায় বিক্রি করছি, উনি আমাকে টাকা পাঠাই দিয়েছে, আমি বিক্রি করে ফেলছি,
তার মানে কি এখানে তো আর বাকি নাই, সেলস রিসিট মানে তার সরাসরি বিক্রি, ওখানে তো আর বাকি নাই। হ্যাঁ, তো এখন যদি এমন হয় যে সরাসরি বিক্রি করছি, তাহলে তো কি আমার এটা টাকা রিসিভ হয়ে গেছে না, আমার ব্যাংকে বলেন আমার সব জায়গায় টাকাটা অ্যাডজাস্ট হয়েছে না, হিট করছে না। হ্যাঁ, এখন আমরা এটাও কিন্তু ক্রেডিট নোট করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডিশনাল একটা স্টেপ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা রিফান্ড করতে হবে টাকাটা। ক্রেডিট নোট করলে কি হবে, রাইট, আপনি ধরেন যে টাকা পাওয়ার আগে যদি আপনি ক্রেডিট নোট করেন, তাহলে আপনাকে টাকা রিটার্ন করতে হচ্ছে না, কারণ আপনি টাকাই তো পাননি। ওকে, আর যদি আপনি টাকা পাওয়ার পরে সেলস রিসিট হয়ে যাওয়ার পরে যদি আপনি রিটার্ন করেন, আপনাকে রিটার্ন করে ক্রেডিট নোট করেন, তাহলে কি করতে হবে, আপনাকে প্রোডাক্টও নিতে হবে, টাকাও রিফান্ড করে দিতে হবে, তাহলে এটা দুইভাবে হবে। ওকে, তো ধরেন আমরা একটু আগে একটা ইনভয়েস করছি, যদি আপনি ক্রেডিট নোট করেন তাহলে আপনাকে আগে জেনে নিতে হবে যে আপনার কোন ইনভয়েসের এগেনস্টে ক্রেডিট নোটটা হচ্ছে। যে কোনো হতে পারে, যে কোনো একটা ইনভয়েসের এগেনস্টেই তো ক্রেডিট নোট হবে, বুঝতে পারছেন। এখন আপনাকে আগে জানতে হবে, কারণ আপনি যদি ক্রেডিট নোটে যে খুঁজেন যে আমার এখন কোনটার মধ্যে দিব, তাহলে তো আর হবে না। আপনাকে আগে জেনে নিতে হবে যে আমার কোন ইনভয়েসটার এগেনস্টে ক্রেডিট নোটটা আসছে, কোন প্রোডাক্টটা বিক্রি করছি, তাই না। তো ধরেন আমরা একটু আগে কার কাছে বিক্রি করছি, নিকি বার্গন। নিকি বার্গন কোথায়, এই যে নিকি বার্গন, নিকি বার্গন, ঠিক আছে, এর কাছে আমরা এটা ধরেন বিক্রি করছি। এখন ও এখনো কিন্তু টাকা দেয় নাই, যে রিসিভ পেমেন্ট দেখাচ্ছে, তার মানে কি এখনো টাকা আমরা রিসিভ করি নাই। এখন তার আগে যদি ধরেন ক্রেডিট নোট হয়, তার আগে ও বললো যে ভাই তোমার এই দুটো প্রোডাক্ট আমার ফেরত নিতে হবে। ওকে, তাহলে কি করব, আমাদের এটা কত, নিকি বার্গন, আচ্ছা আমরা যাব ক্রেডিট নোটে, প্রথমে কাস্টমার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, নিকি বার্গন, হ্যাঁ নিকি বার্গন সিলেক্ট করলাম। এখন নিকি বার্গন সিলেক্ট করলে দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে পাশে, না ইনভয়েস, তার নামে দুইটা ইনভয়েস আছে। এখন কোন ইনভয়েসের এগেনস্টে আপনার ক্রেডিট নোট হবে, ঠিক আছে, এটা আমরা পরে অ্যাড করব, আগে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করে নিই। আমরা দেখি নিকি বার্গন, এই যে এটা করছি না, না এটা এটা আগে করছি, সরি। হ্যাঁ 8,000 সামথিং, না 7,000 সামথিং, 1,000 টাকা কমাই দিলাম যে, এই যে এইটা এটা মনে হয় না, হ্যাঁ এটা ভ্যাটটা সহ এটাই। আচ্ছা, এইটা দেখেন, এইটা ক্রেডিট নোট করতে গেলে আপনাকে আগে দেখেন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, এটা ওপেন দেখাচ্ছে না, এইটাকে আমরা আগে সেন্টে নিয়ে যাব। সেন্টে নিয়ে যাওয়ার পর পেইড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে হবে আর কি। হ্যাঁ, আগে আমরা ক্রেডিট নোটটার এগেনস্টে করে নিব। আচ্ছা, আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করে দেখেন এখানে আমাদের কয়টা প্রোডাক্ট থাকবে, এখানে ধরেন থাকবে আমার কয়টা, 8টা, আর বাকিটা ধরেন আমার ফেরত দেয় নাই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে 7 ক্লোজ করে দিব। হ্যাঁ 7 ক্লোজ করলাম, ঠিক আছে। এখন যদি আমরা এই পেজটা রিলোড দেই, কেন এখানে ক্রেডিট নোট করলাম, এখানে আমি 8 দেখালাম, মানে কি এটা ফেরত আসছে না, দুইটা দুই দেখানো দরকার, এখানে ক্রেডিট নোট করতেছি এটা না দেখি দুইটা করছি, 8টা করে দিলাম, আর দুইটা চলে আসলো, 8টার দাম পাবো। ক্রেডিট নোট দিয়ে আপনার দাম পাবো, ক্রেডিট না আমি যে কোয়ান্টিটিটা লিখব সেটা হচ্ছে মানে আমাদের দুইটার দাম 8টার দাম পাবো, তো রাখছে। ঠিক আছে, ওখানে 2 হবে, এখানে দাঁড়ান একটু দাঁড়ান, একটু দাঁড়ান, 10টার মধ্যে সে দুইটা ফেরত দিলে 8টার দাম পাবো, মানে ক্রেডিট নোট আমি যেটা দেখাচ্ছি সেটা আমাদের কাছে ফেরত দিচ্ছি। এটা এখন তো মানে এই দাম আমি 8টা বেচে 8 টাকা পাবো, টাকার উপর ডিসকাউন্ট। একটু দাঁড়ান, এটা একটু আমরা ডিফারেন্ট ওয়েতে করব, দাঁড়ান। পানি লাগবে, আচ্ছা বাইরে বোতল আছে, হ্যাঁ ওই ফিল্টার পানি থেকে একটু ভরে নিয়ে এসে একদম। আমরা এটা এস্টিমেটে তো কমাই দিয়ে, না এখানে এখানে দাঁড়ান, এখানে এটা অ্যাড করা যাবে না, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি।
আমরা ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, তাই তো? এটা হ্যাঁ, ওটা অটো চলে আসবে, কিন্তু আমরা ওই সিস্টেমে যাব না, এটা অন্য একটা কারণ আছে। ওই সিস্টেমে আমরা যাবো না, ওটা বলতেছি কেন। এটার উপর আমার ট্যাক্স ছিল কত, 5%। আচ্ছা দেখেন এখানে সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। এই টোটাল এই অ্যামাউন্টটা হবে আমার ক্রেডিট নোট। ওকে, আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে, ওইভাবে করলেও হবে, বাট এটা আমরা এভাবে করব। এটা করব কেন, এটা করব আমরা যেভাবে করতে গেছিলাম, ঠিক আছে, ওইভাবে যদি করি ওটাও হবে, কিন্তু ওটা টোটাল অ্যামাউন্টের উপরে হবে। বাট আমি ক্রেডিট নোটটাকে আমি আলাদাভাবে দেখাতে দিচ্ছি। ওকে, এটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা নিকি বার্গনের উপরে ক্রেডিট নোট করলাম, কোথায় সেটা, ক্রেডিট নোট কোথায়, না এটা না, এটাতে অ্যাপ্লাইড হয়ে আছে, এটা এই যে এইটা, এটা এইটা এইটা না না, এইটাই এইটাই, হ্যাঁ 1680। দুইটা করলে, দুইটা প্রোডাক্ট করলে এই অ্যামাউন্টই হয়, ঠিক আছে। এইটা দেখেন আমাদের ক্রেডিট নোট আমরা করছি, এখনো অ্যাপ্লাইড হয়ে আছে। ওকে, এইটাকে আমাদের অ্যাপ্লাইড করতে গেলে প্রথমে আমাদেরকে এটা সেন্ড করতে হবে। সেন্ড না করলে আপনি অ্যাপ্লাইড অপশনটা পাবেন না। মানে আপনি যে প্রোডাক্টটা ফেরত নিচ্ছেন এই কনফার্মেশন আপনাকে আগে কাস্টমারকে দিতে হবে, তারপর আপনি ইয়ে করতে পারবেন। তো ধরেন আমরা যাব প্রথমে সেন্ডে। এখন ধরেন নিকি বার্গনের যে এখানে ইমেলটা আছে, এটাতে যদি আমরা পাঠাই তাহলে তো আর এই ইমেলটা কি গেল আমরা তো দেখতে পারবো না, তাই না? তাহলে এখানে একটা আমার ইমেল অ্যাড্রেস দিই। ঠিক আছে, এই ইমেল অ্যাড্রেসে আমরা সেন্ড করে দিলাম। এখন যদি আমরা ইয়াতে আসি, এটা আমি আগে একটা করে দেখছিলাম, এই যে দেখেন ইমেল আসছে কিন্তু, হ্যাঁ ইমেল আসছে, আমরা ওপেন করে দেখলাম, দেখেন এই যে নিকি বার্গন আপনার কাছে এই ক্রেডিট নোট করা হয়েছে, এরকম একটা ইমেল চলে আসছে। দেখেন 1680 টাকা, 1600 টাকা প্রোডাক্টের দাম, ট্যাক্স 80 টাকা, এই ডিটেলটা ওনার কাছে চলে গেছে, এবং অ্যাটাচমেন্টে একটা কি গেছে, ক্রেডিট নোটের ইনভয়েসের মতো আর কি, ক্রেডিট নোটের একটা পিডিএফ ফাইল গেছে আর কি। ওকে, এখন এটা কি হলো দেখেন, কতখানি অ্যামাউন্ট আমাদের, 1600 সামথিং না, এখানে আছে না, এই যে এটা, ঠিক আছে। এইটা যদি আমি এখন এডিটে যাই, রিফ্রেশ করতে হবে, ফেইল্ড বলছে কেন, না না না, এখানে প্রবলেম হয়েছে কোনটা বলেন তো দেখি। এখানে প্রবলেম হয়েছে আমরা যে আগে ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করতে গেছি না, এখন ওইখানে যে পরিমাণ আমরা অ্যাপ্লাই করছি সেই পরিমাণ অ্যামাউন্ট তো এখন নাই ওই ইনভয়েস। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ অবশ্যই করা যাবে, সবই করা যাবে, বাট এখন আপনার প্রবলেমটা কি ধরতে পারছেন আপনারা? এখন যে আমি 1680 টাকা এখানে ক্রেডিট নোট করতে গেছি, এর আগে যেটা আমরা 8টা দিয়ে করছি না, এখন ওই পরিমাণ টাকা কি এখানে আছে? ওই পরিমাণ টাকা কিন্তু এখানে নাই, যার কারণে ক্রেডিট নোটটা নিচ্ছে না। ওকে আমাকে বলতেছে তোমার এখানে তো ওই পরিমাণ ইয়েই নাই, ওপেন হয়ে আছে আরেকটা ক্রেডিট নোট। এক্স্যাক্টলি, ওটা তো আমরা এখন এখন দেখেন একটা প্রবলেম আপনি পাইলেন ক্লাসে, এই প্রবলেম আমরা রিয়েল লাইফে আসতে পারে না, হতেই পারে এরকম। হ্যাঁ, তাহলে যেটা হইলো যে এইটা আমরা একটা লেসন, এটা শিখলাম আর কি, যে আমার যখন একটা ক্রেডিট নোট আমি অ্যাপ্লাই করব, যদি আমার ওইটাতে ধরেন আমরা যেটা অ্যাপ্লাই করছি ওইটাও কিন্তু করা যাবে, ওইভাবেও করা যাবে। ওকে, আপনি অ্যাকাউন্টস বুঝতেছেন তো, যদি ওইভাবে করি, আমি টোটাল ইয়াটা ঠিক রাখলাম আমার ক্রেডিট নোটের, বা শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলাম,
কিন্তু ক্রেডিট নোটটাকে যদি আপনি আলাদাভাবে দেখাতে চান তাহলে এইভাবে করতে হবে। এইভাবে করতে যে আমাকে বলছে তোমার ক্রেডিট নোট হবে না। কেন হবে না? আগে যেটা অ্যাপ্লাই করছি ওটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এখন এই 1680 টাকা তো আমার ওই ইনভয়েসে আর নাই, তো ক্রেডিট নোট হবে কি করে? বুঝতে পারছেন বিষয়টা? কেউ বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এটা আরেকবার বললে বুঝবেন না, এটা আরেকবার করে দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ইনভয়েসই করে ফেলি এটার জন্য আলাদাভাবে। ব্রাউন এলিজাবেথ, ডেট দিলাম হচ্ছে, আচ্ছা ফেব্রুয়ারি 1 তারিখ থাক, অসুবিধা নাই। ওর নামই করতে হবে, তাহলে করে দিই, করবো, অসুবিধা নেই। না, আপনাকে আমি এটা ফ্রেশ করে দেখাচ্ছি আর কি। আমার কি কি আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে, সংখ্যা দিলাম 2টা, ট্যাক্স দিলাম 5%, এটা কি দিছিলাম? না না, দেখেন আরেকটা একদম ফ্রেশ ইনভয়েস করতেছে, দেখেন এই ইনভয়েসেরই ক্রেডিট নোট করে দেখাবে। আমি ইনভয়েস করতেছি যাতে আপনার আগেরটাতে নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে যাতে বুঝতে অসুবিধা না হয়, এই কারণে নতুন করে করতেছি। আরেকটা কি আছে, এটা দিলাম ধরেন 5টা, ওকে। এখানে ট্যাক্স দিলাম ধরেন সেম 5%, এটা আমি সেভ এন্ড ক্লোজ করি। তাহলে আমার ইনভয়েস নাম্বার হচ্ছে 1009, ওকে। এখন যদি আমি অল সেলসে আসি, এই যে 1009, এটা হচ্ছে আমার কি ইনভয়েস। হ্যাঁ, এখন আমি একটা এই ব্রাউন এলিজাবেথের নামে আমি একটা ক্রেডিট নোট করব। ক্রেডিট নোট এখানে আসবে হচ্ছে ব্রাউন এলিজাবেথ, ওকে। ক্রেডিট নোট ডেট কত আছে? 1 তারিখে, ধরেন প্রোডাক্টটা ফেরত আসছে আমার 3 তারিখে, ওকে। এই হচ্ছে আমার ক্রেডিট নোট। এখন আমি প্রোডাক্ট এন্ড সার্ভিস ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এটা দিয়েছিলাম, ধরেন আমার একটাই ফেরত আসছে, ঠিক আছে, একটাই ফেরত আসছে। আমি এখানে 5% ট্যাক্সে করছিলাম, বাকি কোনো কিছু দেই নাই, সেভ এন্ড ক্লোজ, ওকে। এখন দেখেন এই যে ব্রাউন এলিজাবেথের নামে 840 টাকার একটা আনঅ্যাপ্লাইড কি আছে, ক্রেডিট নোট আছে, তাই না? এখন এই ক্রেডিট নোটটা আমার এখনো আনঅ্যাপ্লাইড, আমি জাস্ট রেকর্ড করছি, এখনো কিন্তু আমার ওই ইনভয়েসের উপরে অ্যাপ্লাই হয় নাই। ফেরত আসা প্রোডাক্টটা আমার এখনো ইনভয়েসের উপরে অ্যাপ্লাই না হলে, ইনভয়েসের উপরে অ্যাপ্লাই হলে কি হবে? আপনার ইনভেন্টরি অ্যাসেটে বেড়ে যাবে, একটা বেড়ে যাবে, আর আপনি যে মানে টাকার অঙ্ক সেখান থেকে কমে যাবে। এই তো আমরা মূলত এই দুইটা জায়গায় হিট করানোর জন্য ক্রেডিট নোটটা করতেছি, এটাই তো, ওকে। তাহলে আমরা এখন এটা সেন্ড করতে হবে আগে, এই যে সেন্ডে ক্লিক করবেন, করে ধরেন সেন্ড, ওকে। তাহলে আমার এটা এখনো আনঅ্যাপ্লাইড আছে, আমি জাস্ট সেন্ড করে রাখছি, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে ভিউ অ্যান্ড এডিটে যাই, তাহলে দেখেন আমার টোটাল ইনভয়েস কত, 2257.50, ঠিক আছে। আর আমার এখানে ক্রেডিট নোট হবে কত, 800, ভ্যাটশো 840 টাকা। এটা যদি আমি অ্যাড করি, আবার কেন দেখাচ্ছি না 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 না, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এটা হচ্ছে আমি যেটা বুঝতেছি এখন, এখানে সেই ইন্ডিভিজুয়াল ক্রেডিট নোট ক্রিয়েট করতেছে, এটা না করে আমরা ওই ইনভয়েসকে যখন অ্যাড করে ক্রেডিট নোট ওয়ান দিব তখন আপনার এটা মাইনাস হয়ে শো হবে না, ক্রেডিট নোটটা নিচেই শো করবে। এটা ক্রেডিট নোট নিচে না শো করার কারণ কি? আচ্ছা ওয়েট, আমাদের ইনভয়েস কোনটা ছিল, ব্রাউন এলিজাবেথ, এটা না? হ্যাঁ হ্যাঁ, এটার উপরে অ্যাড করে করা যাবে, রাইট, রাইট, এই যে এখানে করতে হবে, এর নিচে ক্রেডিট নোটটা শো করবে, দেখেন এই ইনভয়েসের উপরেই তো করছি আমরা, না তাহলে শো করে না কেন? না এগুলো তো করি না আমরা, তাহলে কোনটা ইন্ডিভিজুয়ালি করছি। ব্রাউন ইজ না, যদি আপনি, আমার ক্লায়েন্ট তো কাস্টমার তো এক,
কাস্টমার সেম থাকলে এটার উপরে কাস্টমার এক হলে সে তো আমি তো এখানে ট্র্যাক করব তো ট্র্যাক করি নাই যে তার এই ইনভয়েস থেকে আমি ক্রেডিট নোটটা করব কাস্টমার এক হলে তো নীতি তো কাস্টমার না 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 দাঁড়া, প্রবলেমটা কোথায় প্রথম কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে না দেখি। এটা ডিলিট করে দিয়ে আমরা একটু করে দেখবেন নাকি যে ওই ক্রেডিট নোটটা ডিলিট করে দেন যেটা আমরা এইমাত্র সেন্ড করলাম যেটা না এখানে এখানে একটা জিনিস দেখেন, এই যে 2257.50 এইটার উপর আমার ক্রেডিট নোট আছে কত? হ্যাঁ 840। না এটার উপর না, এটা কিন্তু সে কিন্তু ইনভয়েস নাম্বার আলাদা 1010 দেখাচ্ছে। না না, ইনভয়েস আর ক্রেডিট নোটের সিরিয়াল সেম। ধরেন ইনভয়েস যদি 109 হয়, তারপরে যদি আপনি ক্রেডিট নোট করেন তাহলে 110 হবে, তারপরে যদি আবার একটা ইনভয়েস করেন তাহলে 111 হবে। ইনভয়েস আর ক্রেডিট নোটের সিরিয়াল সেমে আসে, যার কারণে 110 দেখাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। বাট এখানে যেটা বিষয় যেটা, যে এখানে যখন আমি এই ইনভয়েসটা এডিটে যাব, হ্যাঁ ইনভয়েসটা এডিটে গেলে এই যে নিচে নিচে একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই করতে হবে, এটা আমাকে দেখানোর কথা, এইটা দেখাচ্ছে না কেন, এটা হচ্ছে বিষয়। না এই যে কাস্টমারের নামের নিচেই তো আসবে, কাস্টমারের নামের নিচেই আসবে একটা ক্রেডিট নোট আছে, এটা না দেখানোর কারণটা কি? কি ওপেন আছে বললো? আচ্ছা দাঁড়ান দেখি। ইনভয়েসে যে আপনি আপনার ট্যাক্স যে পার্সেন্টেজটা দিয়েছেন ক্রেডিট নোটে পার্সেন্টেজ যেটা দিয়েছেন এটা মানে আলাদা হবে। আলাদা হলো সমস্যা নেই, কারণ আপনি তো 8-10টার উপর দিয়েছেন ট্যাক্স, এখন দেখবেন 8টার উপর না, আপনি যদি 10টার উপরে 5% ধরে ট্যাক্স দেন আর ক্রেডিট নোটে 10% ধরে, হ্যাঁ তাহলে তো ক্রেডিট নোট অ্যাক্টিভিটি সেন্ড অ্যাপ্লাইড। আচ্ছা এই একটু দাঁড়ান, একটু টাকাই দিয়ে ট্যাক্স আমার ইয়ে ছিল কত টোটাল ইনভয়েস, ইনভয়েস ছিল না, এখানে অন্য প্রবলেম, এখানে অন্য প্রবলেম, দাঁড়ান আমি একটু ফাইন্ড আউট করি, এখানে অন্য প্রবলেম। আর গ্রাউন্ড এখানে অন্য প্রবলেম, টেকনিক্যাল কোনো প্রবলেম, একটু ওয়েট করেন আমি একটু ফাইন্ড আউট করি। এটা হচ্ছে আমার ইনভয়েস, ক্রেডিট নোট, এডিট করি, আচ্ছা ট্যাক্সের প্রবলেম আছে, ট্যাক্সটা দিয়ে দিতে হবে। ট্যাক্স ডিটেইল, ট্যাক্স ডিটেলসে কি বলতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রাউন্ড অলসো চলে গেছে, তিনটার মধ্যে গেছে। এটা তো 5 আছে, ট্যাক্স রেট সেম আছে, ট্যাক্স রেট সেম আছে, ওখানেও 5 এখানেও 5, কিন্তু এখানে ও কি বলতেছে? হ্যাঁ হ্যাঁ না, দুইটা কমলেও আপনার ট্যাক্স রেট সেম থাকলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। আচ্ছা এখানে কি রিমুভ এনি এক্সিস্টিং লাইন আইটেমস এন্ড ট্রাই এগেইন, এক্সিস্টিং লাইন আইটেমস, এখানে
এক্সিস্টিং লাইন আইটেমস বলতে কি বোঝাচ্ছে? ওখানে যে ক্যাশটা আমরা দিছি হুম। ওখানে ধরেন 10টা দাম দিছি, ওই জায়গায় আমরা ইনপুট যদি এখন 8টা দাম দিয়েছি তাহলে আমরা না, হ্যাঁ ওইটাই তো প্রথমে করতে গেছিলাম, ওইটা করলে হবে না, এটা দিয়েই করতে হবে, একটু ওয়েট করেন। এটা ও এক্সিস্টিং একটা লাইন কিছু একটা ইয়ে করতে বলতেছে, এটা কি ধরনের প্রবলেম? হ্যাঁ হ্যাঁ সেলস ট্যাক্স। এখানে কি দুটো কোম্পানির উপর ট্যাক্স দিলে সমান হারে কাটতেছে। একটা কোম্পানি যদি ক্যাশে কমাতে চান সেই ক্ষেত্রে তো ডবল চার্জ হচ্ছে কিনা, পার্সেন্টেজ এবং ক্যাশ দুটো চার্জ হচ্ছে কিনা। না ওপেন ইনভয়েস, আচ্ছা টেক্সট ডিটেইলস, রিমুভ এক্সিস্টিং ইনভয়েস। ওপেন কোনটা আছে একটু দেখি। আচ্ছা দেখেন এখানে চলে আসছে আমাদের একটা জিনিস একটু ইয়া হয়েছিল। এখানে দেখেন ওনার যেটা করতে হবে, এই যে ক্রেডিট নোটটা আপনি অ্যাপ্লাই হবে হচ্ছে রিসিভ পেমেন্টে গিয়ে। রিসিভ পেমেন্ট, হ্যাঁ এটা 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 একটু আপনাদের আর একটু দেখাই। রিসিভ আর পেমেন্ট দুটো একবার না এটা অপশনটা ওখানেই আছে। আপনি দেখেন এলিজাবেথ ব্রাউন এলিজাবেথেরটা আমি গেছিলাম না, জি ব্রাউন এলিজাবেথেরটা যদি আমি এখানে একটা ক্রেডিট নোট কি করছি, ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর সেটা সেন্ড করছি ক্লাসে। ঠিক আছে, অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই আনঅ্যাপ্লাইড হয়ে আছে, মানে এটা আমি সেন্ড করছি, সেন্ড করে অ্যাপ্লাই করার জন্য রেডি করছি। এখন আমাকে যেতে হবে এই যে রিসিভ পেমেন্ট এই অপশনটাতে যেতে হবে, গেলে পরে আমি দেখেন এই ইনভয়েসের এগেনস্টে এখানে একটা ক্রেডিট নোট পাবো। আমি এটার কথাই বলতেছিলাম যে এই ইনভয়েসের এগেনস্টে নিচে দেখেন আমার ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখন যদি আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ করি, আমার এলিজাবেথ কোথায় অ্যাপ্লাইড হয়েছে। আচ্ছা আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে এডিটে গিয়ে অ্যাপ্লাই করতেছিলাম, বাট এডিটে না, এটা হবে রিসিভ পেমেন্ট। রিসিভ পেমেন্টে যে আপনি যখন ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করবেন, তখন আমি ক্রেডিট নোট অ্যাপ্লাই করে রাখছি কখন, একটা জিনিস বুঝেন, খুবই সিম্পল। সেটা হলো আমি একটা ইনভয়েস করছি, করার পর আমার প্রোডাক্ট ফেরত আসছে, আমি ক্রেডিট নোট ক্রিয়েট করে রাখছি যে প্রোডাক্ট আমার ফেরত আসছে। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি ইয়ে করবো কখন, মানে এটা কনফার্ম করবো কখন, যখন আমার টাকা আসবে তখন ওই টাকাটা কম আসবে না। তার মানে আমি যখন রিসিভ পেমেন্ট করব তখন যখন আমি ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করব, দিয়ে দিল তখন তো না মাল যখন ফেরত দিল তখন আমার ইনভেন্টরি অ্যাসেটে ইফেক্ট করছে। কিন্তু আমি যে এই টাকাটা নিব, এই টাকাটা যে আমি কম নিব, ধরেন আমি 100 টাকার মতো 10 টাকা ক্রেডিট নোট করে রাখছি, যে এইটা ফেরত আসছে, ক্রেডিট নোট করা মাত্র আমার ইনভেন্টরি অ্যাসেটে এটার এফেক্ট করছে। এখন বাকি যে টাকার ব্যাপারটা, 10 টাকা যে ফেরত আসছে, তাহলে আমি পাবো কত, 90 টাকা। যখন আমি পেমেন্ট রিসিভ করব তখন আমি ওই যে ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করে রাখছি টাকা নেওয়ার সময়, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, তাহলে আমার আসবে কত, 90 টাকা। এটাই হচ্ছে বিষয়, এটাই বারবারও বলতেছে আমাকে যে তোমার একটা ওপেন ইনভয়েস আছে যেটার সাথে এটা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন। এখন ধরেন নেকি বার্গনেরটা দেখবেন, রিসিভ পেমেন্ট আমরা সেল করব কিভাবে যাব, নিচে একদম নিচে না এইটা না, 4040 যেটা আমরা করছিলাম এটার মধ্যে এই যে ক্রেডিট নোট আসছে। ঠিক আছে, এটা যদি আমি 7 ক্লোজ করি তাহলে ক্রেডিট নোটটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝছেন বিষয়টা। আমরা রিসিভ পেমেন্ট ওখানে পাবো সেলস থেকে। হ্যাঁ আপনি সেলস থেকে আসবেন অল সেলসে,
অল সেলসে আসলে এখানে কি হবে, অল সেলসের এই জায়গায় কি দেখাবে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো, হ্যাঁ মানে আপনি গত এক মাসে, এখানে কিন্তু এক মাসের অ্যাক্টিভিটি দেখাবে, ঠিক আছে, এক মাসে আপনার যেগুলো ইনভয়েস হয়েছে, যেগুলো ক্রেডিট নোট হয়েছে, যেগুলো ওপেন আছে, যা আছে সব এখানে সিরিয়ালি দেখাবে। আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনি যেহেতু কাস্টমার চিনেন যে আমার এই কাস্টমার ক্রেডিট নোট হবে, আপনি কাস্টমারে গিয়ে সেই কাস্টমারে যদি ঢোকেন তাহলেও এই ট্রানজাকশনগুলো পাবেন। আমরা এতক্ষণ কার কাজ করছি, ধরেন ব্রাউন এলিজাবেথ, আমরা যদি ব্রাউন এলিজাবেথের নামের উপর ক্লিক করি তাহলে দেখেন এই এই ট্রানজাকশনগুলো কিন্তু আমরা এখানে পাবো, ঠিক আছে। ও রিসিভ পেমেন্ট কোথায় পাবেন, আচ্ছা রিসিভ পেমেন্টে যাবেন হচ্ছে, না সেলস অল সেলসের বিষয় না, বিষয় হচ্ছে আপনি একজন কাস্টমারের হাতের ডান পাশে পাবেন রিসিভ পেমেন্ট। দেখেন এখানে রিসিভ পেমেন্ট, এই যে দেখেন রিসিভ পেমেন্ট, মানে এই যে সুশান রিওয়ার্কের নামে একটা ওপেন আমাদের ইয়ে আছে, ইনভয়েস আছে, যে ইনভয়েসটাতে আমরা টাকা পাবো, সেই ইনভয়েসের ডান পাশে দেখেন এখানে রিসিভ পেমেন্ট লেখা আছে। জি, যে কাস্টমারের কাছে আপনি বিক্রি করবেন তার নামের ডান পাশে আপনি পেয়ে যাবেন রিসিভ পেমেন্ট। এখন একটা বিষয় আপনাকে বলি, ধরেন আপনি যে একটু আগে যেটা বললাম যে আপনি এই ক্রেডিট নোটটা অ্যাপ্লাই যখন করছি তখন আমার ইনভেন্টরি স্টকে প্রোডাক্ট ফেরত আসছে, কিন্তু টাকার ইয়াটা কখন, মানে টাকার রিলেশনটা কখন, যখন আমি পেমেন্ট রিসিভ করতে যাব তখন ওই ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হবে কোথায়, টাকার উপরে, ওই টাকাটা আমি কম পাবো। এই জন্য এটা পাবেন আপনি রিসিভ পেমেন্টে। রিসিভ পেমেন্টে যখনই যাবেন তখন এই ক্রেডিট নোটটা নিচে শো করবে। ওকে, রাইট, কাস্টমারের নামে যে ডান পাশে দেখেন কাস্টমারের নামে বিভিন্ন রকম ইয়ে দেখাচ্ছে, কি বলে এটাকে, বিভিন্ন রকম নাম ইয়ে দেখাচ্ছে, যেমন এটার পাশে আছে রিসিভ পেমেন্ট, মানে এর কাছে টাকা পাবো, ঠিক আছে। এর পাশে আছে কি কনভার্ট টু ইনভয়েস, মানে এর নামের পাশে একটা এস্টিমেট করা আছে, যার কারণে এস্টিমেট থেকে আমরা পরের ধাপ কি কনভার্ট টু ইনভয়েস। তারপর হচ্ছে ধরেন এগুলো ভিউ এডিট বিভিন্ন অপশনে আছে, আপনি এখান থেকে এগুলো ভিউ এডিট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, বা এখানে নেক্সট যে অ্যাকশন সেই অ্যাকশনে যেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো একটা ইনভয়েসের উপরে আপনি ক্রেডিট নোট কিভাবে করবেন। এখন ধরেন যে পেমেন্ট রিসিভ হয়ে গেছে, ধরেন আমরা যদি এখান থেকে একটা ক্রেডিট নোটটার ব্যাপারে আমি একটু বেশি এমফাসাইজ করি, এর কারণটা হচ্ছে মানে আপনি ভেজালে পড়বেন ক্রেডিট নোটে আসবে ধরেন মাসে 2টা, তখন যা মনে হবে এটা কেমনি করে। ওকে, কারণ আপনি ইনভয়েসও করতে পারবেন, পেমেন্ট রিসিভও করতে পারবেন, এগুলো আপনার রেগুলার কার্যক্রমের মধ্যে আসবে। কিন্তু ক্রেডিট নোট আসবে করে বিক্রয় ফেরত কি প্রতিদিন হয়, হবে মাসে 1-2টা, তখন মনে হবে যে এটা দিনে কীভাবে অ্যাপ্লাই করে। দেখেন আমি মাঝখানে প্রায় 1 মাস একটা গ্যাপে ছিলাম, 1 মাস আমি কোনো ওই যে ঈদের মধ্যে জানেন তো আপনার প্রায় 1 মাস হয়ে গেছে না ঈদের মধ্যে গ্যাপ ট্যাপগুলো মিলে, তো আমি 1 মাস মানে কি আপনার উইকে আমার 3টা ক্লাস থাকে, মানে ধরেন উইকে 3টা মানে হচ্ছে 12টা ক্লাস, আমি এই ঈদের বন্ধের কারণে 12টা ক্লাস কিন্তু হয়নি, উইকে 3টা ক্লাস থাকে, 3টা ক্লাস মানে 12টা ক্লাস না করানোর কারণে আমারই মাথা থেকে আউট হয়ে গেছে। বলেন, এখন যদি কোনো কোম্পানির নামে ব্যবসা হয় তাহলে আপনি না, এখন বিষয়টা হচ্ছে যে আপনার ডিসপ্লে নেমে আমরা যখন কাস্টমার অ্যাড করছি তখন ডিসপ্লে নেমে প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন না ব্যক্তির নাম দিচ্ছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, যদি আপনি ডিসপ্লে নেমে প্রতিষ্ঠানের নাম দেন তাহলে প্রতিষ্ঠানের নামের পাশে এখানে তখন থাকবে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামের পাশে। আচ্ছা, এটা আপনাদেরকে আমি একটা যেটা হচ্ছে আমি রিসিভ করে দিছি, এরপর আমি যদি ক্রেডিট নোট আসে সেটা কি করব, এটা আমরা নাই করে রাখি, রাইট, এটা আমরা করতে পারবো অথবা যে রিসিভ করার আগে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, রিসিভ করার পরে রিসিভ করলে হবে কি আপনার ব্যাংকে কিন্তু টাকা ঢুকে গেছে, এটা হচ্ছে আপনি টাকা পান নাই, রিসিভ পেমেন্টের সময় যখন টাকা পাচ্ছেন তখন ওই ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করে মাইনাস করে টাকা নিচ্ছেন। কিন্তু ধরেন এই যে আমরা যদি এখান থেকে সেলস রিসিপ্ট তৈরি করি, সেলস রিসিপ্ট মানে কি, ইনভয়েস হচ্ছে বাকিতে বিক্রি, আর সেলস রিসিপ্ট মানে হচ্ছে নগদ বিক্রি। এমন হয় না অনেক সময় যে ভাই আমার এখন মালটা লাগবে, আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে, আপনি এখন পাঠিয়ে দেন, তাই না। তো এইটা আমরা সেলস রিসিপ্ট করবো, এক্ষেত্রে আমার কাস্টমার ধরলাম অ্যাডামক, হ্যাঁ আমার এখানে ফেব্রুয়ারি 3 তারিখ আচ্ছা আছে। আচ্ছা, ফেব্রুয়ারি 3 তারিখ কেন আসছে বুঝতে পারছেন, লাস্ট আমরা সিলেক্ট করছি, কুইক বুকে সবসময় লাস্ট ডেটটা থাকে, যে ডেটটা সিলেক্ট করবেন ওই ডেটটা থাকবে। আবার জেরোতে গেলে দেখবেন যে ও একদম আগের একদম ফার্স্ট যে ডেট ছিল সবসময় ওই ডেটে গিয়ে থাকে। ওকে, তাহলে ধরলাম আমরা 3 তারিখে, এখন ও আমার কাছে নিবে ধরেন ফেস মাস্ক নিচ্ছে
ফেস মাস্ক নিচ্ছে আমার কাছে আছে কতগুলা, আছে আমার কাছে 50টা। ধরেন আমি 20টা দিব এখন, রেট 30 টাকা, ট্যাক্স ধরলাম আমি 15%। তো সব মিলে ধরেন আমার এই টাকা 690 টাকা, এটা হচ্ছে আমার 7 ক্লোজ। আচ্ছা, এখানে একটু বিষয় আছে ভাই। হ্যাঁ, এখানে তো আমরা ও সরি সরি সরি, এখানে আমার পেমেন্ট মেথডটা দিতে হবে, সরি। এখানে আমরা যেহেতু আমার নগদ টাকা আসবে, এটা কোথায় আসবে, এখানে আমি ধরেন চেকে নিচ্ছি, আমার রেফারেন্স নাম্বার হিসেবে আমি চেকের নাম্বারটা দিচ্ছি। আর এইখানে ডিপোজিটেড টু কোন ব্যাংকে দিছে, ধরেন আমার ওয়েলথ ফার্গো ব্যাংকে দিছে। ওকে, আচ্ছা তার আগে একটা বিষয়, আমরা যদি একটু ব্যালেন্স শিটটা দেখি, এফেক্টগুলো বুঝতে পারবেন। ওই ফার্গো ব্যালেন্সটা দেখি। হ্যাঁ, আমরা যাব চার্ট অফ অ্যাকাউন্টে। আমার ব্যাংক হচ্ছে ওয়েলস ফার্গো। ওয়েলস ফার্গো দেখেন কত টাকা আছে দেখেন, একটু লিখে রাখেন তো কেউ একজন। 4000 না, 64,000 64,417.50, এটা হচ্ছে আমার ব্যালেন্স। এখন যদি আমি সেলস রিসিভ করি তাহলে আমার ব্যালেন্সে, এখন যেহেতু আমি ব্যাংক সিলেক্ট করলাম কোনটা, ওয়েলস ফার্গো, তাহলে সরাসরি আরও যোগ হবে কত, 690। 690 টাকা যোগ দেন তো। 65,000 আচ্ছা 7 ক্লোজ করে দিলাম। ওকে, এখন যদি আমরা ব্যাংকটা দেখি, একটু রিলোড দিই, আসছে 65,107.50। ঠিক আছে না এটা? আচ্ছা, তার মানে কি হলো, যখন আমরা সেলস রিসিভ করব, আমরা পেমেন্ট মেথড ঠিক করে দিলাম। এখন আমি ব্যাংকের জায়গায় ক্যাশ ইন হ্যান্ডও নিতে পারি। ক্যাশ ইন হ্যান্ড নামে আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে না, ধরুন আমি ক্যাশ টাকা পাঠাইছি, ক্যাশ ইন হ্যান্ড দিলে তখন আমার ক্যাশ ইন হ্যান্ডে টাকাটা বাড়বে। ওকে, আচ্ছা এখন ধরেন আমাদের এইটার উপর আমার ক্রেডিট নোট হবে, তাই তো? এটা কোনটা, এটা মোট শেয়ার কোথায়, না, এই যে এইটা 690, ঠিক আছে, এটার উপর আমার হবে ক্রেডিট নোট। আমি একটা নতুন ওপেন করি, ক্রেডিট নোটের, ক্রেডিট নোট সিলেক্ট করতে হবে অ্যাড অ্যামাউন্ট। এখন ধরেন ক্রেডিট নোটটা হচ্ছে আমার পরের দিন 4 তারিখ ছিল, আমার হচ্ছে, হ্যাঁ আমার তো এটা তো সেলস রিসিভ সাথে সাথে রিসিভ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি প্রোডাক্ট বিক্রি করছিলাম কাছে কয়টা, আমার ধরেন 5টা ফেরত আসবে, হ্যাঁ 5টা ফেরত আসবে। ওকে, ট্যাক্স ধরছিলাম 15%, তাই না? আচ্ছা, এইটাতে আমি এখন 7 ক্লোজ করে দিই। তাহলে আমার 172 টাকার একটা আনঅ্যাপ্লাইড একটা আছে, হ্যাঁ, এটা আমার অ্যাপ্লাই করতে গেলে আগে সেন্ড করতে হবে, মানে এটা আপনি ক্রেডিট নোটের ব্যাপারে হচ্ছে সবসময় কাস্টমারকে জানাতেই হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সেন্ড করে দিলাম, সেন্ড করে দিলাম। ওকে, এখন যদি আমি এটা ওপেন করি, ওপেন করলে পে টু চেক, এটার এগেইনস্টে কি আমার কোনো দেখায়, ক্রেডিট নোট দেখায় না, দেখায় না। একটু এটা যদি আমি ওপেন করি, ক্লোজ, এটা হচ্ছে অ্যাপ্লাই করব আমি কোথায়, এই 690 এর উপরে, তাই তো? অ্যাডাউটের উপরে, এখন একটা ব্যাপার হচ্ছে আপনাকে বলি, না এখানে অপশন আসতে হবে, এর কারণটা হলো আপনি ক্রেডিট নোট অ্যাপ্লাই করলে পরেই আপনার ইনভেন্টরি অ্যাসেটে গিয়ে টাকা, মানে প্রোডাক্টটা ফেরত আসবে। টাকা ফেরত দেবো আমরা অন্যভাবে, টাকা তো পাইছি সেটা ফেরত দেবো আমরা অন্যভাবে, কিন্তু আপনার ইনভেন্টরি অ্যাসেটে যে টাকাটা ফেরত আসতেছে, তাহলে এই ইনভয়েসটার উপরে, এই ইনভয়েসটার উপরে আমার ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হতে হবে। বুঝছেন কি বিষয়টা? আমি ইনভয়েস বলতে কি, আমার সেলস রিসিপ্টটার উপরেই আমার ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হতে হবে। এখানে কি ক্রেডিট নোটটা কি আমি যেহেতু ক্রেডিট নোট ক্রিয়েট করলাম, তখন একটা লাইবিলিটি ক্রিয়েট করব। হ্যাঁ, আমার কি
ব্যালেন্স শিটে যা দেখবেন নাকি কোথাও লাইব্রেরি বা এরকম কোনো কোথাও যে ক্রিয়েট হয়ে গেছে কিনা সেটা আমাদের যদি লাইব্রেরি ক্রিয়েট হয় না 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 আমার অ্যাকাউন্ট রিসিভেবল না না রিসিভেবল কম না, আমার তো ক্যাশ রিসিভ করছি। ইনভয়েসের মতো বলতেছে না, এটা তো আমি ক্যাশ রিসিভ করছি, এখানে তো অ্যাকাউন্ট রিসিভেবল এর টাকাই আসেনি। টাকা পুরো রিসিভ করে ফেলছে, এখন সে আমাকে মাল ফেরত দিছে। যখন আমাকে মাল, এখন টাকা তো আমার হাতে, এখন যখন সে আমাকে মালটা ফেরত দেয়, আমার একটা লাইব্রেরি দিয়ে দিচ্ছে না। দাঁড়ান, এটা একটু আমি একটু দেখে নিই। ব্যালেন্স শিটে ক্যাশ অ্যাকাউন্ট একটু কমে এখনো কমবে না, কমাইতে হবে। কমাইতে হবে। হ্যান্ডে যে কমে যাবে কমবে কিভাবে? আপনি এখনো করছেন না পাইছেন না টাকা ঠিক দিছেন? আছে আপনি ব্যালেন্স শিটে যে কমে যাবে না এরকম টাকা দাঁড়ান, যদি অটো ব্যালেন্স শিটে যায় এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে চলে আসার কথা। ট্রানজাকশন হিস্ট্রিতে আসে নরমালি, কিন্তু এখানে আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে কিনা একটু দেখি। নরমালি যেটা হয় কি, এই যে এখানে যখন আমি এটা করব, এডিটে যাব, এডিটে গেলে আমার নরমালি এই নিচেই আপনার ক্রেডিট নোটটা শো করার কথা। ওকে, ওই ক্রেডিট নোটটা আপনি তো ক্যাশ না এখানে তো সেলস এখানে আমার মনে হয় এখানে শো হওয়ার কথা না, কারণ এটা সেলস এটা তো ডান, এই পার্টটা আমি ডান করে ফেলছি। এখানে নতুন করে ক্রিয়েট হয়েছে, এখন কোনো সাপ্লায়ারের এখানে যে ক্রিয়েট হবে বা না না না, একটু কাস্টমারসে যাব, কাস্টমার্সে গিয়ে ওই অ্যাডামোকের এগেনস্টে আমাকে এগেইনস্টে ও কোনো কিছু দিচ্ছে কিনা। কিন্তু -172, মানে ওই ক্রেডিট নোটটাও এখানে 172 দেখাচ্ছে, তাই তো? এতে তো ওর টাকাটা পাবে। হ্যাঁ পাইলে ওকে টাকাটা ক্যাশে দিবে না চেকে দিবে সেটা দেখতে হবে। না, সেটা তো আমরা ঠিক করে নিব, সেটা অসুবিধা নেই, কিন্তু এখানে আগে ইনভেন্টরি অ্যাসেটে আপনার একটা ইফেক্ট ফেলতে হবে এই ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করে। টাকা ফেরত তো কোনো সমস্যা না, খালি ব্যাংক থেকে ট্রান্সফার করে দেবো অন্য নামে, বাস শেষ। এই যে আনঅ্যাপ্লাইড দেখাচ্ছে কিন্তু ভাই, হ্যাঁ, এটাই অ্যাপ্লাইডে আনতে হবে। সেন্ড করতে হবে নাকি এটা? না, সেন্ড তো করলাম, সেন্ড করা শেষ। আচ্ছা, এখানে দাঁড়ান, এটা apply করবো। না, এটা না, এটা হচ্ছে পেইড। এখানে মেমো ডিটেইলস এর কিছু আছে? এইটার আচ্ছা, আমরা ওই যে যেমন ইয়াটাতে ইনভয়েসটাতে একটা পাচ্ছি না, এখান থেকেই যেতে পারার কথা। কারণ সেন্ডে গেলাম, সেন্ড তো হয়েছে। সেন্ড, ভিউ এন্ড এডিট, ঠিকই আছে। আচ্ছা, এটা আমার একটু দেখতে হবে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ইয়াতে যেহেতু আমরা গেছিলাম, আমরা এই যে এইটা যদি আবার একটু রিলোড দিই, এখানে টাকাটা আসছে না ওয়েলস ফার্গোতে? হ্যাঁ, ওয়েস করতে আসছে। আসছে। এখন হচ্ছে ধরেন আমরা যদি ওই ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হয়, তাহলে কি হবে, আমার ইনভেন্টরি অ্যাসেট বেড়ে যাবে, ফেরত আসছে। এখন আমি টাকাটা ফেরত দেবো কিভাবে? টাকাটা ফেরত দেবো হচ্ছে, আমি এখানে দেখেন রিফান্ড রিসিভ করে ফেরত দিতে হবে। এখানেও তো থাকতে পারে ক্রেডিটের কোনো ফাংশন। আচ্ছা, ওটা একটু দেখি। আমার কাস্টমার কে ছিল? অ্যাডামক ছিল। আচ্ছা, এটা ধরেন আমি 5 তারিখে টাকাটা ফেরত দিচ্ছি, তাই তো? পেমেন্ট মেথড হবে, ধরেন আমি চেকে দিছি। রিফান্ড ফ্রম আমি কোথা থেকে দিব? ওয়েলস ফার্গো থেকে দিব, তাই তো? আচ্ছা, এখানে আমার কি ছিল? ফেস মাস্ক। ফেস মাস্ক। আচ্ছা, আমি ওই ক্রেডিট নোটে কটা ফেরত নিয়েছিলাম? 5টা, তাই তো? আমি ওই 5টা করে দিই। ট্যাক্স ছিল আমার 15%, এই 172 টাকা 50 পয়সা, তাই তো?
এটা আমি ক্লোজ করে দিই। রিফান্ড সাকসেসফুলি ইস্যু, হ্যাঁ রিফান্ড ইস্যু হয়ে গেছে। এখন দেখেন যদি আমরা ওয়েলস ফার্গোতে আবার কিন্তু টাকাটা আগের পর্যায়ে চলে আসছে, তার মানে আমি টাকা ফেরত দিতে পারবো রিফান্ড রিসিভ করে। হ্যাঁ আচ্ছা, এইটা আমি একটা কাজ করব, এইটা আমি আমার একটু দেখতে হবে, এটা হচ্ছে কোনো একটা জায়গায় হয়তো বা কোনো ইয়া হচ্ছে। স্যার ক্রেডিট কোডটা তো আমার মনে হয় যেহেতু আমার ক্রেডিট কোডটা করে ফেলছি, কোথাও না কোথাও তো সে তো একটা ইফেক্ট তো আসবে, চলে আসার কথা। তো ব্যালেন্স শিটে কি দেখবেন? ইনভেন্টরি তো বাড়বে, ক্রেডিট নোটটা অ্যাপ্লাই হলে ইনভেন্টরি বাড়বে। ক্রেডিট নোটটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেম যখন করলাম তখন আমাদের অ্যাপ্লাই হয়নি না, এটা এখন আনঅ্যাপ্লাইডই আছে। এখন আমি কি করলাম, আমি টাকা ফেরত দিছি। আগে যেটা ছিল আগের ক্রেডিট নোটে যখন আমি টাকা নেই নাই, তখন ক্রেডিট নোটে অ্যাপ্লাই করার কারণে আমার টাকাটা ওটাই কমে গেছে, আমি টাকাটা ওটা বাদ দিয়ে নিছি। বাট এখানে তো আমি সরাসরি টাকা নিয়ে ফেলছি, টাকা নিয়ে ফেলার পরে আমি টাকা ফেরত দিলাম তাকে ব্যাংকের থ্রুতে। হ্যাঁ বলেন। এখানে আমাকে এটার সাথে রাইট 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 কিন্তু আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমি বলি এটা বিষয় আছে, যেটা আমি রিফান্ড রিসিপে শো করলাম সেটা আমাকে ক্রেডিট নোটের সাথে লিংক করাই দিতে হবে, তাহলে ওটা দুইবার অ্যাপ্লাই হবে না। এটা আমি দেখাবো, এটা নিয়ে সমস্যা নেই, এটা নিয়ে সমস্যা নেই, এটা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ না না, ক্যাশে দিলে একরকম না, মানে আপনি টাকাটা ক্যাশে দেন আর ব্যাংকে দেন, টাকা তো আপনি রিফান্ড করে দিলেন। এখন ওনার কথা হচ্ছে যে আপনি টাকাটা যে রিফান্ড করলেন, ওখানে তো আপনি একটা প্রোডাক্টের সংখ্যা দেখাইলেন যে এতটুকু প্রোডাক্ট। এখন যখন আপনি ক্রেডিট নোট অ্যাপ্লাই করবেন তখন প্রোডাক্টটা দুইবার চলে যাবে কিনা, তাই না বিষয়টা? না, দুইবার যাবে না। যখন এটা আমি আপনাদেরকে দরকার পড়লে আলাদা করে ভিডিও করে পাঠিয়ে দিব সবাইকে আপনাদের গ্রুপে, এটা আপনারা ভিডিওটা দেখে ইয়ে করবেন। এটা হচ্ছে যখন আপনি লিংক করায় দিবেন তখন এটা দুইবার অ্যাপ্লাই হবে না। এখানে যে আনঅ্যাপ্লাইড অপশন আছে না, যখন অ্যাপ্লাইড হবে তখন এটা কার এগেইনস্টে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? সেটা যখন আপনি লিংক করে দিবেন তখন এটা অ্যাপ্লাই হবে একবারই। হ্যাঁ, সেলসে তো প্রভাব ফেলবে। সেলসে আপনার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট বের হয়ে গেছে না, সেই প্রোডাক্ট আপনার ফেরত আসলো না, আমরা প্রোডাক্টের নাম দিলাম না। ওকে আচ্ছা, এইটা একটা অপশন। তাহলে আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা ক্রেডিট নোট টাকা পাওয়ার আগে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা তো ক্লিয়ার। ক্রেডিট নোট টাকা পাওয়ার পরে কিভাবে অ্যাপ্লাই করবেন, টাকা কিভাবে ফেরত দেবেন এটা বুঝছেন। এখন ওই যে টাকা ফেরত দিয়েছেন সেইটা কিভাবে ক্রেডিট নোটের সাথে লিংক করে দিবেন এইটা আমি আপনাদেরকে দেখাই দেব। ওকে আচ্ছা, এইটা গেল। এখন আর কি কি অপশন আছে? আচ্ছা, তাহলে আমরা রিফান্ড রিসিপ্টটা কি বুঝছি। যদি কোনো কিছু আমাদের রিফান্ড করতে হয়, কোনো কিছু আমাদের টাকা ফেরত দিতে হয়, এটা যে শুধু ক্রেডিট নোটের ক্ষেত্রে দিতে হবে এরকম না। যদি কোনো কিছু ক্ষেত্রেই রিফান্ড করতে হয় তাহলে আমরা রিফান্ড রিসিপ্টের মাধ্যমে তাকে টাকাটা ফেরত পাঠিয়ে দেব। ওকে আচ্ছা, এখন আসেন ডিলেড ক্রেডিট এবং ডিলেড চার্জ। ঠিক আছে, এই দুইটা মূলত এস্টিমেটের মতো নোট রাখা, এই দুটা আপনার কি বলে এটা ব্যালেন্স শিটে তেমন কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে, এটা হলো ডিলেড ক্রেডিট, হচ্ছে ইনভয়েস করে ফেলার পরে যদি ওই যে ক্রেডিট নোট একটা হবে, ভাই আমার পণ্যটা ফেরত আসবে এরকম যদি কেউ বলে থাকে, সেইটা আমরা কিভাবে রেকর্ড করি, এটা হলো ডিলেড ক্রেডিট। আর ডিলেড চার্জ হচ্ছে ওই যে পেমেন্ট হওয়ার পরে ভাইটা ফেরত আসতে পারে, এইটার নোট রাখা হচ্ছে ডিলেড চার্জ। এইটাও আমি ভিডিওতে দিয়ে দিব। ঠিক আছে, ডিটেলটা আপনারা এখান থেকে দেখবেন। যদি কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসের শুরুতে এসে আমার প্রশ্ন করবেন যে ভাই আপনার ভিডিও থেকে বুঝি নেই, তাহলে আবার এটা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখেন এখানে কাস্টমার এন্ডের টোটালটা যদি একটা ওভারভিউ করি, প্রথমে করছি আমরা কি এস্টিমেট। এস্টিমেট কি, একটা এস্টিমেট করে রাখি না আমরা কোনো একটা কিছু বিক্রি করব কি হতে পারে, হ্যাঁ এটা একটা বিষয় এস্টিমেট। এটার ব্যালেন্স শিটে বা অন্য কোনো জায়গায় কোনো প্রভাব নাই। সেকেন্ড হচ্ছে আমরা এস্টিমেট থেকে যে নোটটা রাখছি সেখান থেকে আমরা এটাকে ইনভয়েসে ক্রিয়েট করতে পারি। ইনভয়েস মানে কি, ইনভয়েস মানে আমার বিক্রি হয়ে গেছে, বাকিতে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আমার এস্টিমেট প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমি সরাসরি ইনভয়েস করে ফেলতে পারি বাকিতে বিক্রি। ঠিক আছে, বাকিতে বিক্রি করার পর আমরা কি করব,
আমরা রিসিভ পেমেন্ট করব। সে যে টাকাটা দিতে চাচ্ছে এই টাকাটা আমরা রিসিভ করব। এই টাকাটা আমরা ভাগে ভাগে রিসিভ করতে পারি, তাই না? সে যদি বলে যে ভাই আমার গত ক্লাসে কিন্তু আমি বলছিলাম, সে যদি আমাদের বলে যে পুরো টাকাটা নাই, তাহলে 5,000-এর মধ্যে এখন 3,000 দিল, আমরা 3,000 রিসিভ করলাম, বাকি 2,000 তার নামে ডিউ পেমেন্ট দেখাবে। ওইটা আবার দিলে ওটা আমরা রিসিভ করে নিব। তার মানে পেমেন্টটা আমরা মানে ভাগে ভাগে রিসিভ করতে পারবো। আবার যখন আমরা ইনভয়েস করব, ইনভয়েস করার সময় আমরা ডিসকাউন্ট এবং ডিপোজিট দুইটাই দেখাইতে পারবো। ডিসকাউন্ট যেটা অটোমেটেড সিস্টেমে আছে সেটা আমরা দুইভাবে দেখাইতে পারবো, একটা হচ্ছে পার্সেন্টেজে আর একটা হলো ভ্যালুতে। আর যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের উপরে আপনার ডিসকাউন্ট দিতে হয় তাহলে সেটা করতে হবে কি ম্যানুয়ালি। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ইনভয়েস করলাম, ডিসকাউন্ট ডিপোজিট যা করে ইনভয়েস করলাম, করার পর আমার যে বাকি অংশটুকু থাকবে, বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আমরা রিসিভ করব কিভাবে? রিসিভ পেমেন্টের মাধ্যমে। রিসিভ পেমেন্টে আমরা সরাসরি এখান থেকে গিয়ে কাস্টমারের নাম লিখে করতে পারি, আর আমরা কোন ইনভয়েসের এগেইনস্টে রিসিভ করছি সেটা কাস্টমারের নামের পাশেই লেখা আছে রিসিভ পেমেন্ট, তাই না? ওখানে ক্লিক করলেই আমরা রিসিভ পেমেন্ট ওপেন হয়ে যাচ্ছে, সেই টাকাটা আমরা রিসিভ করে নিচ্ছি। সেটা থ্রু ব্যাংকের থ্রুতেও নিতে পারি, চেকের থ্রুতেও নিতে পারি, ব্যাংকের মাধ্যমে আবার ক্যাশও নিতে পারি। সেই মেথডটা আমরা দেখাই দিয়ে সেভ করে দিব, তাহলে আমাদের পেমেন্ট রিসিভ হয়ে যাবে। এরপরে আমরা আসলাম কি ক্রেডিট নোট। যদি আমার বিক্রয় করার পর ফেরত আসে, একটা হচ্ছে যদি আমি টাকা পাওয়ার আগে ফেরত আসে তাহলে আমরা ক্রেডিট নোটটা রিসিভ পেমেন্টে যে অ্যাপ্লাই করে দিব, তাহলে আমার ওই ক্রেডিট নোটটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে, তাহলে ওই পরিমাণ টাকা আমি কম নিব, ঠিক আছে? আর ক্রেডিট নোট অ্যাপ্লাইড হয়ে যাওয়া মাত্রই আপনার যে প্রোডাক্টটা সেটা আপনার ইনভেন্টরি অ্যাসেটে জমা হয়ে যাবে। ক্রেডিট নোটের আরেকটা অপশন হচ্ছে যদি টাকা ফেরত মানে টাকা যদি চলে আসে তারপরে যদি ফেরত হয়, তাহলে এক্ষেত্রে দুইটা কাজ করতে হবে। একটা হলো ক্রেডিট নোট অ্যাপ্লাই করে আগে আমাদের প্রোডাক্টটা আমার ইনভেন্টরিতে দিতে হবে, তারপরে আমরা টাকাটা ফেরত দেবো। টাকা ফেরত দেবো রিফান্ড করে। রিফান্ড করার সময় আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করলাম আর ওই ক্রেডিট নোটটা এটা আমার লিঙ্ক করে দিতে হবে। এই কাজটা আমি এখনো দেখাই নাই, এই কাজটা আমি দেখাই দিব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। ওকে, টোটাল ওভার ভিডিও বুঝলেন? আর ডিলেট চার্জ আর ডিলেট ক্রেডিট হচ্ছে অ্যাজাম্পশন, এস্টিমেটের মতো। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে কি ডিলেট চার্জ, ডিলেট ক্রেডিট এবং এস্টিমেট এই তিনটা জিনিস করতে পারবেন অ্যাডভান্স ডেটে। অ্যাকাউন্টিংয়ে কিন্তু আপনি অ্যাডভান্স ডেটে ফাংশনাল কোনো কাজ করতে পারবেন না, রাইট? মানে অ্যাকাউন্টিংয়ে কি হয়, আপনি কিন্তু ফাংশনাল কোনো কাজ অ্যাডভান্স ডেটে করতে পারবেন না। যেমন আপনি একটা ইনভয়েস আগামীকালকের ডেটে কিন্তু আপনি করতে পারবেন না। ইনভয়েস হয় আপনাকে আজকে ডেটে করতে হবে, না হলে ব্যাক ডেটে করতে হবে। অ্যাডভান্স ডেটে কিন্তু আপনি কোনো ইনভয়েস, রিসিভ পেমেন্ট এগুলো কিছুই করতে পারবেন না। করতে পারবেন কোন তিনটা জিনিস? একটা হচ্ছে এস্টিমেট। এস্টিমেট তো অ্যাডভান্স ডেটে করা যায়, কারণ আর হচ্ছে ডিলেট চার্জ, ডিলেট ক্রেডিট। ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ এগুলো আপনি অ্যাডভান্স ডেটে করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে আপনার অ্যাজাম্পশন, সামনে এই ঘটনাটা ঘটতে পারে। আমি একটা এটার কোনো এফেক্ট ইয়াতে নাই, ব্যালেন্স শিটে কোনো এফেক্ট নাই। ডিলেট চার্জ, হ্যাঁ, ডিলেট ক্রেডিট হচ্ছে যদি আপনার কোনো ইনভয়েস মানে সেলস রিসিপ্ট যদি হয়ে যায়, পেমেন্ট হয়ে যায়, পেমেন্ট হয়ে যাওয়ার পরে যদি ক্লায়েন্ট আপনার কাস্টমার আপনাকে জানায় যে আমার ধরেন আপনি 10টা প্রোডাক্ট কিনছেন, আমার ভাই পেমেন্ট দিয়েই কিনছি আমি, এখন আমার এই একটা ক্রেডিট নোট হবে সামনে, মানে বুঝছেন তো যে আমি পেমেন্ট পাইছি কিন্তু আমার দুইটা ফেরত আসতে পারে, দিতে পারি, দিব বলে নাই, দিতে পারি। তাহলে আপনার ওখানে একটা নোট রাখতে হবে। সেটা কি? সেটা ডিলেট চার্জের মাধ্যমে একটা নোট রাখতে হবে। ওকে, এটা ফিউচার ডেটে করতে পারবেন কিন্তু এটার কোনো ইফেক্ট পাবেন না। যখন আপনি ক্রেডিট নোট করবেন, ফেরত চলে আসলো, ক্রেডিট নোট করলাম, নোট করার পরে এটা অটোমেটিক্যালি ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে, এটা নাই হয়ে যাবে। মানে তখন এই ডিলিট চার্জটা অটোমেটিক এস্টিমেট যখন আমরা করলাম ওই টাইপের এস্টিমেটটা আপনি কি করছেন? এস্টিমেট থেকে ইনভয়েস ক্রিয়েট করছেন না? তো যখন আপনি ক্রেডিট নোট করবেন তখন যেটা অ্যাজাম্পশন করে রাখছেন ওটা যদি আপনার মুছে না দেন বা ওটা যদি চলে না যায় তাহলে তো ওই অ্যাজাম্পশন করতেই থাকবে যে ফেরত আসবে। ব্যাড ডেপ দেওয়ার অপশন অবশ্যই আছে, এটা ম্যানুয়াল জার্নালের মাধ্যমে দিতে হবে, এবং ব্যাড ডেপটা আপনাদেরকে আমি ব্যাংক রিকনসিলিয়েশনের পরে দেখাই। ওকে, এখানে আমি একটু বলবো, বলেন। এটার সাথে লিংক, হ্যাঁ হ্যাঁ, আমরা তো দুই চেক কস্টটা দিয়ে দিচ্ছি, মানে এখানে একটা মাল গেল 10 টাকা, মানে 100 কেজি ফেরত আসবে, সেক্ষেত্রে ক্যারিং ইনওয়ার্ড আর আউটওয়ার্ড একটা আসবে। কোনটা কোনটা? ক্যারিং ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড না, এখানে দেখেন, এখানে কিন্তু আপনার ডেলিভারি বা ক্যারিং রিলেটেড কোনো বিষয় নাই এখানে। হ্যাঁ, কুইকবুকের মানে কুইকবুক একটা ছোট সফটওয়্যার, এটার লিমিটেশন আছে।
ধরেন যদি আপনি ক্যারিং অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে, আপনার প্রোডাক্টের প্রাইসের সাথে এটা অ্যাড করে ফেলতে হবে। তাহলে আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে ওই প্রোডাক্টটা সিলেক্ট করে এডিট রেটে যাবেন, রেটে গিয়ে ওই পরিমাণ টাকাটা আপনি আগে ওখানে বসাই দিবেন, দিয়ে এটা অ্যাপ্লাই করবেন। কাস্টমারের সাথে এই সেলার বায়ারের সাথে কন্টাক্ট করে নিতে অবশ্যই এখানে ধরেন অনেক লিমিটেশন আছে। আপনারা যেভাবে চিন্তা করতেছেন এগুলো হচ্ছে ইআরপি চিন্তা। ইআরপি যেমন কাস্টমাইজ করা যায়, যে ভাই আমি এটার সাথে, আপনি সফটওয়্যার প্রতিষ্ঠানকে বলবেন যে আমি এটার সাথে একটা মানে ট্রান্সপোর্ট কস্ট অ্যাড করবো, ও একটা ট্যাব বাড়ায় দিবে। বাট এটা হচ্ছে কি কুইকবুক যেটা হয়, আজকে এক ভদ্রমূল্যের সাথে কথা হচ্ছিল আমার, উনি কানাডাতে থাকেন আর কি, হ্যাঁ কানাডাতে থাকেন। তো ওনার সাথে কথা বলতেছিলাম, উনি মানে ওয়ার্ল্ড এই জিনিসটা একই অ্যাকাউন্টিং সিস্টেম। হ্যাঁ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সেম, মানে এক একটা সফটওয়্যারে এক জায়গায় এক একভাবে অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ তো এটা খুবই সিম্পল সফটওয়্যার এবং না ব্যাপারটা ঠিক তাও না, মানে আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, ব্যাপারটা ঠিক তাও না। ব্যাপারটা হচ্ছে যে ধরেন মানে এই সফটওয়্যারটা চালাতে গেলে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার ওই ডিগ্রি প্রয়োজন, মানে অ্যাকাউন্টিংটা বোঝার, প্রিন্সিপালসটা বোঝার জন্য। কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যার চালানোর জন্য আপনার ওই ডিগ্রিটা প্রয়োজন নেই, বুঝতে পারছেন? এখন যদি আপনি ধরেন একজনকে বসে আগামী 6 মাস কুইকবুক চালানো শেখান, ধরেন আপনার ব্যবসা অনুযায়ী শেখান, ও কোনো ডিগ্রি ছাড়াও চালাইতে পারবে। কিন্তু কোনো প্রবলেম হলে ধরতে পারবে না, তখন আপনার একজন অ্যাকাউন্টেন্ট লাগবে যে প্রবলেমটা কোথায় হয়েছে। ধরেন একটা অ্যাকাউন্টস রিসিভেবল একটা জিনিস অ্যাকাউন্টস পে বলে দিয়ে বসে আছে, ও তো বলতেছে যে আমি তো একই কাজ করলাম, কিন্তু আমার ওখানে যা বসে আছে এটা কিন্তু ধরতে পারবে না। এইটার জন্য আপনার একজন অ্যাকাউন্টেন্ট লাগবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কাস্টমার রিলেটেড বিষয়গুলো বুঝছি। বাকিটা আমি যেটা দিব, এটা দেওয়ার পরে যদি না বোঝেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন, যেটা বুঝি নাই ওটা আমি রিপিট করব। ওকে, আচ্ছা এখন আসি আমরা একটু সাপ্লায়ারে আসি। না সাপ্লায়ারটা নেক্সট ক্লাসে শুরু করবো। আপনাদেরকে আমি সাপ্লায়ারটা, কারণ সাপ্লায়ারটাই হচ্ছে কাস্টমারের মতোই ইন্ডিভিজুয়াল একটা টপিক। ওকে, এইটা আমি নেক্সট ক্লাসে পুরোটা আপনাদেরকে ধরবো, পুরোটা শেষ করে দিব, মাঝখানে রাখবো না। আপনাদেরকে আমরা টিমটা একটু দেখাই দিই আজকে। হ্যাঁ, টিম বলতে এটা হচ্ছে এমপ্লয়ি। টিম মানে আপনার পেরোল, ঠিক পেরোল না, এখানে পুরো পেরোলটা করা যাবে না। এখানে হচ্ছে মানে টিমের অ্যাক্টিভিটি, মানে কতক্ষণ কি কাজ করতেছে, এই জিনিসগুলো টাইমশিটগুলো আপনি এখানে সেভ করতে পারবেন। আর পেরোলের উপরে আমি ইউএসএ পেরোলের উপরে আমি আপনাদের নেক্সট ক্লাসটা করবো সাপ্লায়ার, এবং তারপরে ক্লাসটা করবো ইউএসএ পেরোল। ওকে, মানে একটা ক্লাসে আপনার পেরোল এবং এই যে আদার্স যে কয়েকটা আপনার সেগমেন্ট আছে এই কয়টা শেষ করে দেবো। এবং এটা কয়টা ক্লাসগুলো আপনাকে বলেন তো? এই আজকের ক্লাসে আমি টিমটা দেখাই দিচ্ছি, পরের ক্লাস দেখাবো সাপ্লায়ার পুরোটা, বুঝতে পারবেন সাপ্লায়ার। তারপরের ক্লাসে দেখাবো পেরোল জার্নাল এবং আদার্স। তারপরের ক্লাসে হবে আপনাদের ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। মানে আপনি অনলাইনে কাজ ধরেন যদি 100টা থাকে, তার মধ্যে 60টা কাজই হচ্ছে রিকনসিলিয়েশনের কাজ, বুঝছেন? মানে এই যে টুকটাক না না না, এখন ধরেন আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যে ব্যাংক স্টেটমেন্ট, এটা তো আর ব্যাংক আপনাকে দিবে না, এটা উনি ওনারটা তুলে আপনাকে পাঠাবে। আপনি এখন কি করবেন, ওই ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনার যে ব্যাংক লেজার আছে, এই যে ওয়েলস ফার্গোতে আমরা কাজ করলাম, এটা হলো আপনার ব্যাংক লেজার, ওয়েলস ফার্গোর ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনি ব্যাংক লেজারটা মিলাবেন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে এটাকে সমন্বয় করবেন, এটাই তো হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, তাই না? এই কাজটাই দিবে আপনাদেরকে অনেক বেশি। আচ্ছা, এইটা করার পরে আমরা কুইকবুকের সার্টিফিকেশনের ক্লাস করব। ওই ক্লাসে আমরা সবাই সার্টিফিকেট নিব, পরীক্ষা হবে, বুঝছেন? পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেবেন। আর এই পরীক্ষাটা সবাই চেষ্টা করবেন এখানে বসেই দেওয়ার জন্য, বাসায় দিয়েও দিতে পারবেন, অসুবিধা নেই। এগুলো তো লগ ইন হয় না সবগুলোতে, না হলেও পারবেন, মানে বাসায় যেও পারবেন, এমন কঠিন কিছু না। বাট এখানে উপস্থিত থেকে দেখার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে কি, এক্সামগুলা আমি আগে এক্সামের কোশ্চেনই আমি দিয়ে দেবো আপনাদেরকে, সব ব্যাচেই দিই, আপনাদেরকেও দেবো। প্রশ্ন দেখে দেখে পরীক্ষা দিবেন যা, এবং প্রশ্ন তো থাকবে, উত্তর কোনটা সেটাও লেখা থাকবে। তারপরে কি ফেল করার সম্ভাবনা আছে? ওই কোশ্চেনই থাকবে এবং
এখন পর্যন্ত কোশ্চেন চেঞ্জ হয় নাই, কোশ্চেন যেটা আসে কোশ্চেনটা আমার কাছে আছে এবং সেটার হচ্ছে অ্যান্সারগুলো আমি মার্ক করে দিচ্ছি। দুইটা একটা কোশ্চেন ডিফারেন্ট থাকতে পারে, তো দুইটা একটা কোশ্চেনের জন্য তার ফেল করবেন না। এটার মার্কটা আপনাকে ইনস্ট্যান্টলি দেখাবে, কিন্তু এটা মার্কে এটা মূল বিষয় হচ্ছে পাস আর ফেল। মানে একজন 50-এ পরীক্ষা হয়, 50-এ 49 পেয়ে পাস করছে, আর একজন ধরেন 24-এ পাস, আরেকজন 25 পেয়ে পাস করছে, কোনো ডিফারেন্স নেই, ওখানে কোথাও উল্লেখই থাকবে না। ওকে, এর আগে একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন একটা অ্যাকাউন্ট খুলতে হবে কুইকবুক। অ্যাকাউন্টেন্ট ভার্সন ছাড়া আপনারা পরীক্ষা দিতে পারবেন না। মূলত আপনাদের সমস্ত কাজ হবে অ্যাকাউন্টেন্ট ভার্সনই। এখন যেটা আমরা শিখতেছি এই না না অনলাইনে কুইকবুক অনলাইনের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, না বিজনেস না, একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন আর একটা হচ্ছে কোম্পানির এই ভার্সন। এইটা কিনবে হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট কিনে সে ব্যবসা শুরু করবে, যখন সে পারবে না তখন সে আপনাকে এটার অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দিবে কোনটার মাধ্যমে? অ্যাকাউন্টেন্ট ভার্সনের মাধ্যমে আপনি নেবেন অ্যাক্সেস। অ্যাক্সেস নিয়ে নিলে পরে আপনি যখন ঢুকবেন লগ ইন করবেন তখন ঠিক সেম এই কোম্পানিই পাবেন। সেগুলো তো আলাদা, সেটা তো ফাইবার, সেটা ফাইবারের মাধ্যমে আপনি কাজ পাবেন। এগুলো সব কুইকবুকের ফাংশন, ফাইবার আমরা এখন যাই নাই। কুইকবুক শেষ হলে ফাইবার করাবো, ফাইবারের শেষ হলে আপনার জেরো করাবো। এবারও কি ঈদের সময় এটা তো আমার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে না, এত দীর্ঘ সময় আসলে এর আগের ঈদেও বন্ধ ছিল না, এই ঈদে অনেক কুইকবুকের কাজ ধরার জন্য প্ল্যাটফর্মের দরকার আছে, কিন্তু কুইকবুক শেখার জন্য প্ল্যাটফর্মের কোনো দরকার নেই। আপনি কুইকবুক শিখবেন, শেখার পরে আপনি ওই প্ল্যাটফর্মে অ্যাড দিবেন যে আমি এই কাজ পারি, তখন ক্লায়েন্ট আপনার কাছে আসবে। ওকে, তবে আপনাদেরকে বলে দিই আপনারা এখন থেকে একটু শুরু করেন, সেটা হলো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একটু গোছানো শুরু করেন। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এগুলো মার্কেট প্লেস ঠিক আছে, কিন্তু এগুলোর থেকে এগুলো যদি কাজ থাকে 20টা, কাজ আছে আপনার লিঙ্কডইনে আছে 80টা। লিঙ্কডইন হচ্ছে একটা মহাসমুদ্র, এখানে আপনার কাজ পেতে গেলে পার্সোনাল লিঙ্কে যোগাযোগ করতে হয়, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না। কিন্তু আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন, কাজ পেলেই বলবে ভাগ দাও, ভাগ নিয়ে যাবে। আপওয়ার্কে কাজ পাওয়ার আগেই বলবে, অ্যাপ্লাই করার সময়ই বলবে টাকা দাও। ঠিক আছে, তো এইরকম হচ্ছে। আর ওখানে ধরেন যে কি মানে নতুনদের জন্য আসলে মার্কেট প্লেসগুলো খুব কঠিন। কঠিন বলতে ধরেন আমার একটা লোক যে 5 বছর ধরে এই অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতেছে, তারও রেট $5, $5 পার, মানে পার ট্রানজাকশন বা ধরেন পার আওয়ার $5, সেও $5 দিয়ে রাখছে। এখন একটা ক্লায়েন্টও কথা বললে বুঝবে যে আপনি নতুন, বুঝবে না, আপনার রিপ্লাই দিতে একটু লেট হবে, আপনি একটু বুঝে শুনে রিপ্লাই দেবেন, আর ও তো জানেই সব, খাট রিপ্লাই দিয়ে দেবে। তো আপনি যতক্ষণ রিপ্লাই দিয়ে কাজ কনফার্ম করতে যাবেন ততক্ষণও কাজ দেওয়া শেষ হবে। তো যার কারণে শুরুর দিকে আপনার নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়া কঠিন মার্কেট প্লেসগুলোতে। বাট আপনি যদি লিঙ্কডইনে আপনার একটা সুন্দর প্রোফাইল করেন, এই সুন্দর প্রোফাইল করতে কিন্তু কাউকে টাকা দিতে হয় না। লিঙ্কডইনের প্রোফাইল করতে কিন্তু এমন না যে অমুক জায়গায় $এত, অমুক জায়গায় $এত দিয়ে করতে হয়, আপনি আপনার মতো করেই করতে পারেন। হ্যাঁ, স্কিলগুলো একটু শিখতে হয়, একটু ডিজাইন শিখতে হয়। আমি ডিজাইন না শিখলে আমরা প্রতিবারই কারণ কাছে দৌড়াতে হবে। এটার জন্য এখন অনেক এআই সফটওয়্যার আছে, মানে ক্যানভার নাম শুনছেন তো, ক্যানভা ইউজ করবে, সুন্দর করে ডিজাইন বানাবেন, কোনো অসুবিধা নেই। তো আপনি যদি একটা প্রপার মানে একটা প্রোফাইল তৈরি করতে পারেন এবং সেই প্রোফাইলটা যদি আপনি জায়গা মতো পাঠাতে পারেন, তাহলে কিন্তু আপনার মানে তার সাথে কোনো ধরেন একটা কোম্পানি সিএফওর কাছে আপনার প্রোফাইল পাঠালেন, কোনো কারণে আপনাকে পছন্দ হলো, সে আপনাকে কাজ দিল, তাহলে এর মাঝখানে কেউ আছে? কোনো অসুবিধা নেই। এই জন্য আপনার লিঙ্কডইনটা আমি দিয়ে দিব আজকে আপনাদেরকে একটা ভিডিও লিঙ্ক, আজকে দিয়ে দেব। একদম 1 ঘন্টা 50 মিনিট একটা ভিডিও আছে আমার। এই ভিডিওটা আপনার যদি 1 ঘন্টা 50 মিনিট দেখার ধৈর্য না থাকে, আপনি দিনে 15 মিনিট করে দেখবেন, 15 মিনিট দেখবেন এবং 15 মিনিটে যতটুকু প্রোফাইল দেখাইলাম আমার চ্যানেলেই আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার খুঁজতে হবে না। তো যেটা হবে কি যে 1 ঘন্টা 50 মিনিটের ভিডিও, তো আপনি প্রতিদিন 15 মিনিট করে দেখেন, দেখে ওই 15 মিনিটে প্রোফাইল যতটুকু আপডেট করলাম অতটুকু আপডেট করেন। 1 সপ্তাহ নেন, 2 সপ্তাহ সময় নিয়ে আপডেট করেন। বুঝতে পারছেন বিষয়টা? এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরেন
মানে আমরা অনেকেই আসলে বেশি শর্টকাট করতে চাই, এত শর্টকাট করা যাবে না। যেমন আপনাকে আমি বলবো একটা প্রফেশনাল ছবি তোলেন। প্রফেশনাল ছবি মানে বুঝেন তো? ধরেন আপনি একটা ফর্মাল গেট আপে আসলেন, একটা স্যুট লাগালেন উপরে, হ্যাঁ, লাগায় আপনি আপনি একটু গুগলে সার্চ করুন প্রফেশনাল ফটো কোনটা। ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এক কালার, বিশেষ করে সাদা থাকতে হবে, হ্যাঁ। এই প্রফেশনাল। আর আপনারা এই ভিডিওটা দেখলে আমার প্রোফাইলটাও দেখবেন, ওখানে দেখবেন যে ছবিটা, আপনার যে ছবি, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। মানে একজন ক্লায়েন্ট 3 থেকে 5 সেকেন্ড সময় নেবে আপনার প্রোফাইলটাতে আসলে গো থ্রু করবে কিনা। আপনি নিজে যখন কোনো কিছু সার্চ করেন, আপনি দেখেন একটু দেখে কিন্তু আপনি পরটাতে চলে যান, আপনি নিজেকে দিয়ে বিবেচনা করেন, আপনি ক্লিক করেন কোনটাতে যেটা আপনার পছন্দ মতো হয় বা একটু স্পষ্ট ক্লিয়ার, সেটার মধ্যে আপনি ক্লিক করেন, তাই না? তো আপনার প্রোফাইলটা যদি আপনি এরকম হিজিবিজি করে রাখেন, তাহলে কিন্তু ক্লায়েন্টও ক্লিক করবে না। ওকে, আমরা ডেসক্রিপশন লিখি, অনেক বড় বড় ডেসক্রিপশন লিখি, অনেক কিছু বোঝাইতে চাই। আসলে ক্লায়েন্ট আমাদের থেকে বেশি চালাক, ও বেশি জানে, ও এত কিছু শুনতে চায় না। একটা ব্যাপার দেখবেন, ধরেন 500 ক্যারেক্টারে যদি একটা ডেসক্রিপশন লিখি, তার মধ্যে 2 লাইন দেখায়, তারপরে লেখা থাকে কি সি মোর। সি মোরে ক্লিক করলে পুরোটা দেখায়, তাই না? 90% ক্লায়েন্ট আপনার সি মোরে ক্লিক করবেই না। মানে আপনার পুরোটা থাকবে, বাট প্রথম যে 2-3 লাইন দেখা যায়, এই 2-3 লাইনের মধ্যে এমন কিছু বুলেট পয়েন্ট অ্যাড করতে হবে, এমন ভাবে এটা সাজাতে হবে যাতে ওই 2-3 লাইন দেখে সে সি মোরে ক্লিক করে। বুঝছেন? আপনি আজকে যখনই আপনি কোনো একটা কিছু ব্রাউজ করবেন, কিছু সার্চ করতেছেন, তখন না আপনি কাস্টমারের মতো করে চিন্তা করবেন যে আমি যে সার্চ করতেছি, আমি কারটাতে ক্লিক করি, এটা কেন ভালো লাগলো আমার। ঠিক আছে? তাহলে আপনি কাস্টমার এটা বুঝতে পারেন, ক্লায়েন্ট আপনারটাতে কেন ক্লিক করবে, আপনার সাথে কেন যোগাযোগ করবে। ভাই একটা স্কিল শিখতেছেন, একটা স্কিল শিখতেছেন, স্কিলটা শিখে আপনি বলবেন যে হ্যাঁ আমি এই স্কিলটা জানি। এখন এইটা কিন্তু আপনার হলো স্টেপ 1, এই যা শিখতেছেন এবং যখন বলবেন যে আমি এটা জানি, এটা হলো স্টেপ 1। তারপর স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে আপনার কমিউনিকেশন। যদি আপনাকে ক্লিক করার পরে আপনি যদি কমিউনিকেট ঠিক মতো না করতে পারেন, আপনার পিছনে যত বড় ডিগ্রি থাকলে আপনি শুরুতেই টেক্সট মেসেজ আসবে। হ্যাঁ, টেক্সট মেসেজ আসবে না, এখানে হচ্ছে র্যাপিড বলতে খুব ফাস্ট হওয়ার থেকে মেসেজের কোয়ালিটি ভালো হওয়া জরুরি। না, এটা ব্যাপারটা আসলে এমনও না, মানে এমনও না যে আমি রিপ্লাই দিতে 2 সেকেন্ড দেরি করলাম আমার একজন কাজ পেয়ে গেল, এত সোজাও না। মানে মার্কেট প্লেস আসলে আরেকটা ব্যাপার কি, আমি আপনাদেরকে যেটা বলতে চাই, মানে প্র্যাকটিক্যাল কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই কোর্স করার পরের দিন মার্কেট প্লেসে কাজ পাবেন, এই জিনিসটা আপনার মাথা থেকে দূর করেন। ঠিক আছে? প্র্যাকটিক্যাল আসেন। আমরা করি কি, ইউটিউবে সার্চ দিয়ে 2 জনকে দেখি, এই 2 জন ব্যক্তি অনেক সফল। ও আসলে কতটুকু সফল এটাও একটা বলার বিষয় আছে। যে মার্কেট প্লেসে কাজ মানে 40,000 টাকা ইনকাম করে, সে বলে আমি 4 লাখ টাকা ইনকাম করি, মানে বিশাল অবস্থা। হ্যাঁ, আচ্ছা, যে লোকটা 4 লাখ টাকা ইনকাম করে, তার কি এই ভিডিও বানানোর দরকার আছে? প্র্যাকটিক্যাল জিনিস বলি, অ্যাকাউন্টিং মানে আপনি তো একজন অ্যাকাউন্টেন্ট, তাই না? আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনাকে একজন লোক তার কোম্পানির মোস্ট, এটাকে কি বলে, মানে ভ্যালুয়েবল তো বটেই, মোস্ট এটাকে কি বলে, কনফিডেন্সিয়াল জিনিসগুলো আপনাদের তুলে দিবে, তাই না? আমি 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 এটার নাম বলতেছি না, আমি একটা কোম্পানির কাজ করছি কুইকবুক ডেস্কটপে। এটা তো অনলাইন ভার্সন না, ওটা ডেস্কটপ। তো এই ডেস্কটপের কাজ করতে গিয়ে ওনারা আমাকে সব ডাটা দিতে হচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্ট দিতে হচ্ছে। চার্ট অফ অ্যাকাউন্ট পাওয়া মানে আমি বুঝছি ওনারা কোন হেডে কাজ করে, না কি কি খাতে ওনাদের টাকা পয়সা যাতায়াত করে, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট দিতে হচ্ছে, কোন কোন ব্যাংকে ওনাদের অ্যাকাউন্ট আছে এবং তার ব্যালেন্স কত জানি তো আমি, তাই না? যদি আমি ওই ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স জানি, আমি জানি না চার্ট অফ অ্যাকাউন্ট পাওয়া মানে কি, কোন কোন খাতে লেনদেন করে জানি না, ট্রায়াল ব্যালেন্স পাওয়া মানে কি, আজকের আগ পর্যন্ত তাদের লেনদেন কি ছিল জানি না। তার মানে কি, একটা কোম্পানি কিন্তু তার মোস্ট কনফিডেন্সিয়াল মানে ইনফরমেশন আপনাকে দিবে, তো আপনার ভ্যালু আছে। রাইট, মানে এখানে যে যাকে তাকে সে দিতে চাবে না, এই জিনিস, এটা প্র্যাকটিক্যাল জিনিস, ভালো করে বুঝেন। আপনি আজকে কুইকবুকের সার্টিফিকেট নিয়ে কালকে গিগ খুলে পরশুদিন কাজ পাবেন, এরকম হয় না যে তা না, আমার এই স্টুডেন্টের হয়েছে।
$1 ট্রিলিয়নের কাজ পেয়েছে, সেটা হয়েছে। কিন্তু ব্যাপারটা যে মানে প্রতিদিন ঘটবে, সবার ক্ষেত্রে ঘটবে তা না। যখন আমরা ইউটিউবে বিভিন্ন লোকের ভিডিও দেখি, আমরা মনে করি যে এটা বোধহয় আমি শিখলেই আমার কালকে থেকে এই জিনিসটা হবে। একজন কোম্পানির ওনার, আপনি মাত্র আপনার কুইক বুক শিখছেন, সার্টিফিকেট পাইছেন, সার্টিফিকেট ডেট লেখা থাকে, হ্যাঁ, আপনার সার্টিফিকেটের বয়স হচ্ছে 10 দিন, আপনাকে কেন কাজ দিবে বলেন? সে আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন না, সে ফটকা রাখবে না। তো যার কারণে যারা এই সেক্টরের সাথে মোটামুটি একটা প্ল্যান করবেন, 6 মাস 1 বছর আমি লেগে থাকবো, 6 মাস 1 বছর লেগে থেকে আমি মার্কেট প্লেসে না হোক, সবার জন্য মার্কেট প্লেসে কাজ করতে হবে এমন কিন্তু না। আপনার মার্কেট প্লেসটাকেই কেন ধরে নিচ্ছেন? মার্কেট প্লেস ছাড়াও অনেক কাজ করা যায়। হ্যাঁ, এই যে ধরেন আমি আপনাদেরকে, হ্যাঁ রিলেটেড কাজ আমি আপনাকে বলি, ধরেন বাংলাদেশে একটা কোম্পানি, নাম বলতেছে না, বড় কোম্পানি, তাদের অ্যাকাউন্টেন্ট ছিল মোট 16 জন, মানে টপ লেভেল সিএ এক্সিসি থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট বুককিপার পর্যন্ত 16-17 জন ছিল। তো তারা যখন গত বছর অটোমেশনে গেছে, অটোমেশন বলতে তারা সফটওয়্যার ইউজ করা শুরু করছে, এখন তাদের অ্যাকাউন্টেন্ট লাগে মাত্র 4 জন। তো আপনার কি মনে হয় না যে সবাই অটোমেশনে যাবে? 2 দিন আগে পরে যাবেই। কারণ অটোমেশনে গেলে একটা সফটওয়্যারের পিছনে ধরেন মাসে যদি $100 দিতে হয়, কথার কথা বলছি, $100 কয় টাকা? ধরেন 10-11 হাজার টাকা এই যুগে। আপনি কি এখন যদি একটা জুনিয়র মাত্র পাশ করে আসছে একটা ছেলে, তাকেও 15,000 টাকার নিচে রাখতে পারবেন? মিনিমাম, যে কিছুই জান না, সে 15,000 টাকা। আর আপনি একটা সফটওয়্যার পাচ্ছেন মাসে 11,000 বা 12,000 টাকায়। তো আপনি কেন ধরেন আরো বড় হলে তো সিএ হলে তো 2 লাখ 5 লাখ টাকা পেতেন, এত টাকা দিয়ে এই লোকটা আমি কেন রাখবো? তার মানে এখন যারা এটা শিখতেছেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ কি দাঁড়াবে জানেন? সামনে যখনই এই রিলেটেড কাজ আসবে, আপনি ফট করে বলতে পারবেন যে হ্যাঁ আমি এটা জানি। এটা জানি মানে কি, আপনার এটা টিম আছে কুইকবুকের এখানে, জেরোর আছে মনে করেন এখানে, এই তো ডিফারেন্স। আপনি 2 দিন একটু ঘাটলি বাই করতে পারবেন যে কোনটা কি এন্ট্রি কেমন দিতে হবে। অ্যাকাউন্টিং এ তো কোনো বেসিক ডিফারেন্স নাই। অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল তো সব সফটওয়্যারই সেম। সব সফটওয়্যারই আপনার এই অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্টস রিসিভেবল, সব সফটওয়্যারই, এর বাইরে তো কিছু নাই। কিন্তু হ্যাঁ, আপনি এন্ট্রি দিবেন কিভাবে, এটাতে তফাৎ, আর কিছু না। একটা ধরেন এই যে বললাম যে কুইকবুকের টিমটা আছে এখানে, টিম যে মানে এমপ্লয়ি, জেরোর হয়তো আছে এখানে, ফ্রেশবুকের হয়তো আছে এখানে, ওনার যে দেশেরই হোক, অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যার। আমি এটার ওনার বলতেছি না যে এটা পৃথিবীর আর কেউ ব্যবহার করতে পারবে না, আপনিও জেরো ব্যবহার করেন, মানুষের কোনো অসুবিধা নেই। জেরোটা আরো মজা। সেটা তো হলো কোম্পানির ব্যাপার, এখন আপনার দরকার হলো আপনার কোনটা দরকার। ওকে, আচ্ছা যাই হোক, আমি টিমটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। সেটা হলো টিম মানে হচ্ছে আমার এমপ্লয়ি। এখানে দেখেন 2টা জিনিস আছে, একটা হলো সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, একটা হচ্ছে উইকলি টাইম শিট। ওকে, সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিগুলো নর্মালি কি হয়, নর্মালি সার্ভিসের ক্ষেত্রে হয়। নর্মালি আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করছি না, ওইখানে দেখেন একটা কথা আমি বলছিলাম কিনা আপনাদেরকে, ক্লাস যখন আমরা সেটিংস করছি, ক্লাস একটা বিষয় ছিল, ক্লাস আমি তখন বলছিলাম যে এই ক্লাসটা আসবে সার্ভিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে আসবে না। দেখেন সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটিতে যদি আমরা যাই, এইটা কিন্তু আমরা করব কি, পেরোল টাইম শিট, মানে পেরোলের টাইমিং, পেরোল অ্যাকাউন্টিং কিন্তু আলাদা। এই যে টাইম শিটটা আপনি করতেছেন, এই টাইম শিট অনুযায়ী আপনার যে কাকে কত বেতন দিবেন বা কাকে টাকা পয়সার যে বিষয়গুলো, সেই অ্যাকাউন্টিং কিন্তু আলাদা। এটা আমি আলাদা করে একটা জিনিসই দেখাবো। এই কুইকবুকের ক্ষেত্রে আমরা করব হচ্ছে ইউএসএ পেরোল, আর জেরোর ক্ষেত্রে করবো আমরা ইউকে পেরোল। ওকে, পেরোলের ফরম্যাট মোটামুটি অনেকগুলো আছে, বাংলাদেশে কোনটাই মানে না, বাংলাদেশে যে যার মতো করে করে, বাট ইন্টারন্যাশনালি অনেক আছে। তার মধ্যে 2টা সব থেকে পপুলার, মানুষ 2টা বেশি ইউজ করে, একটা হচ্ছে ইউএসএ, একটা হলো ইউকে। এই 2 ধরনের ফরম্যাটই ইউজ করে। আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউএস এর পে স্লিপ বলি না আমরা, এই পে স্লিপের মধ্যে লেখা থাকে কিন্তু যে কত টাকা বেসিক স্যালারি, তারপর কি কি অ্যাড হলো, তারপর ডিডাকশন কি কি হলো, তারপর তার নেট পে কত থাকলো। হ্যাঁ, এই জিনিসটা আমরা অ্যাকাউন্টিং এ ফেলবো, রাইট,
তো এই পে স্লিপটা দেখে আমরা অ্যাকাউন্টিং করব যে হচ্ছে এটা আমরা অ্যাকাউন্টসে কিভাবে আমরা এটা এফেক্ট ফেলবো। ওকে, সেটা আমরা পেরোল অ্যাকাউন্টিং এর দিয়ে দেখবো। এখানে দেখেন আপনাকে বলছে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি বলছে, কিন্তু হ্যাঁ সিঙ্গেল টাইম মানে এটা একবারের জন্যই ব্যবহার হবে একটা এমপ্লয়ির ক্ষেত্রে। এখন আমাদের এই কোম্পানিটা কি মেডিকেল হেলথ কেয়ার রিলেটেড, তো আমার এখানে ইকুইপমেন্টও থাকতে পারে আর সার্ভিস যে তিনটা সার্ভিস ছিল এখানে ডক্টর কেয়ার আছে, কিন্তু মানে এই কোম্পানির ডাক্তারও আছে, আপনাকে নার্সিং আছে, মানে আপনার বাসায় গিয়ে ডক্টর বা নার্সিং সার্ভিসও দেয়। ওকে, তো ধরেন আমরা এটার ডেট দিলাম 1 তারিখ। নেম এখানে 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 কি আছে বলেন তো, সাপ্লায়ার আছে। হ্যাঁ, সাপ্লায়ার না আমরা ধরি এটা। আচ্ছা, এখানে নেম বলতে এখানে সাপ্লায়ার নেম আর এখানে হচ্ছে আপনার কাস্টমারের নেম। সাপ্লায়ার বলতে বোঝাচ্ছে কি, ওই যে ডাক্তার, ওই যে নার্স, ও হচ্ছে আপনার সাপ্লায়ার। ও কাজ করতেছে কার মাধ্যমে, আপনার কোম্পানির থ্রুতে ওখানে যে কাজ করতেছে। তো যখন আপনার এরকম একজন ডক্টর আপনার ইয়েতে থাকবে, তো তখন ওই ডাক্তারের নামটা এখানে অ্যাড করতে হবে সাপ্লায়ার হিসেবে। ওকে, এটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে বলছি, এই যে টাইমটা এটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট ইনভেন্টরির ক্ষেত্রে আসবে না। ওকে, আচ্ছা ধরেন এখন আমার কাস্টমারকে, কোন কাস্টমারকে আমি সার্ভিসটা দিব, ধরেন হ্যান্সি ক্রাউনকে দিলাম। হ্যাঁ, এখন সার্ভিসটা কি, এখানে দেখেন আপনার সবগুলো সার্ভিসই কিন্তু আসছে। এই যে ডক্টর কেয়ার ধরে নিলাম, এটা ডক্টর। ওকে, ডক্টর কেয়ার এখানে বলছে দেখেন এটা কি বিলেবল কিনা, এই যে সেবাটা সে দিচ্ছে এটা বিল হবে কিনা। এখানে টিক দিলে তাহলে বলছে কি 150 টাকা পার আওয়ার বিল হবে। এটা আমি চেঞ্জ করতে পারি। ধরেন এই যে ডাক্তারটা সে ধরেন একটু নতুন ডাক্তার, তারটা আমি 80 টাকা করে দিতে পারি। এই এটাতে টিক থাকতে হবে। হ্যাঁ, ধরেন এটা আমি 80 টাকা করলাম, তাহলে তার রেট হবে কত, পার আওয়ার 80 টাকা। ওকে, এখন এই যে এখানে এটাই বসাবো। দেখেন এখানে যদি আপনি টিক দেন তাহলে এন্টার স্টার্ট অ্যান্ড এন্ড টাইম, মানে এটা আপনি স্টার্ট টাইম এবং এন্ড টাইম এখানে বসাবেন। কিভাবে বসাবেন দেখেন, এখানে একদম 12টা থেকে 15 মিনিট গ্যাপে গ্যাপে সবগুলো টাইম স্লট দেওয়া আছে। ঠিক আছে, ধরেন সে সকাল 6টা থেকে 6 AM দিলাম, ধরেন 2 PM কাজ করলো। এখানে ধরেন তার ব্রেক টাইম হচ্ছে ধরেন 30 মিনিট ব্রেক নিবে মাঝখানে। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে সামারি, দ্য ব্রেক টাইম ক্যান নট এক্সিড দ্য টাইম টোটাল টাইম। এখানে বলছে যে ব্রেক টাইমটা এমন বসাতে হবে টোটাল টাইমটা যখন এক্সিড না করে তাহলে পুরোটাই ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এখানে আপনি ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে আপনি এটা সেভ এন্ড ক্লোজ করবেন। এখানে কথাটা তো পুরো পারফেক্ট হলো না, ব্রেকটা মনে করুন 8 ঘন্টার উপর তো হওয়ার কথা, তাহলে এখানে একটা প্ল্যান দেওয়া উচিত। না, এখানে বিষয়টা হচ্ছে কি যে 8 ঘন্টার মধ্যে ব্রেক টাইম তার 1 ঘন্টার উপরে হবে না, কিন্তু আপনি ভুল করে বসায় ফেললেন। ধরেন আমার লিখতে ভুল হতে পারে না, আপনি এখানে 30 মিনিটের জায়গায় আপনি 30 ঘন্টা দিয়ে ফেললেন মনে করেন। সেটা হলো কথা। এটার উপর তো কোম্পানি পার্ট একটা এমবার্গো দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন 7 ঘন্টা 42 মিনিট তার কাজ হবে। ঠিক আছে, তার টাকা 80 টাকা পার আওয়ার, তার টোটাল টাকা হবে 616 টাকা। ওটা বলছি আমি বলছি একটা এমবার্গো দিচ্ছে, এই কথাটা না এটা আপনি দিয়ে দেন আপনার সফটওয়্যারে। না, এইটা হচ্ছে কি, এটা তো এখানে ওরা যা দিচ্ছে এর বাইরে কিছু করার নেই, বুঝছেন। এখানে ডেসক্রিপশনে লিখতে পারেন ডক্টর কেয়ার, কোন ধরনের ডাক্তার গেছে সেই সব লিখে আপনি সেভ এন্ড ক্লোজ করে দিলেন। দেখেন এখানে আপনি এটা টাইমেই পাবেন, এটা অন্য কোথাও পাবেন না। এটা কারণ এটার কোনো এফেক্ট নেই, এটা হচ্ছে আপনার টাইম শিট মেনটেন করা। ঠিক আছে, এই টাইমে সেটা ওপেন করলে এটা পাবেন। আমি যদি আবার যাই, না ওটা আমি দেখাচ্ছি তাহলে। আর একটা হচ্ছে উইকলি টাইম শিট। আচ্ছা, টাইমটা কিন্তু ওই যে, আচ্ছা একটা জিনিস একটু দেখাই, টাইমটা এটা মানে 2 ভাবে বসানো যায়। হ্যাঁ, এই যে আমি এখানে টিক দিছি না, এন্টার এন্ড টাইম এন্ড স্টার্ট টাইম এন্ড টাইম, এটা যদি আপনি টিক না দেন তাহলে জাস্ট টোটাল কয় ঘন্টা কাজ করছে সেটা বসাই দিলেই হবে। এখানে ব্রেক কোনো কিছু উল্লেখ থাকবে না। ওকে, এইভাবেও করতে পারবেন। আর একটা কি আছে এখানে, উইকলি টাইম। এখন ধরেন একটা কাস্টমারকে আপনার রেগুলারই সার্ভ করতে হয়। একটা ধরেন যে বৃদ্ধ মানুষ আছে,
যার বাসায় প্রতিদিন নার্স লাগে, বিদেশে এগুলো লাগে, ঠিক আছে। তো এখন ধরেন এটা আপনি এন্ট্রি দিবেন কি করে, এখানে দেখেন কাস্টমারের নাম বলছে, কাস্টমারের নাম দিলাম হেন্সি ক্রাউন, এখানে বলছে কি ধরনের সার্ভিস দিচ্ছেন, এই নার্সিং কেয়ার, কি গেল এই যে নার্সিং কেয়ার, হ্যাঁ দিলেন। এটা কি হবে, বিলেবল হবে, তার বিল কত হবে, ধরলাম তার বিল 550 টাকা পার আওয়ার, ঠিক আছে। এটা হলো টাইম শিট, এই যে দেখেন সানডে দেশে কত ঘন্টা কাজ করছে, সেই হিসেবে আমরা ধরেন এখানে বসালাম, রেগুলার ধরুন তার ডিউটি হলো 6 ঘন্টা, ঠিক আছে। এখানে বসান 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, ধরেন সে শনিবার ছুটি কাটাইছে, শনিবার করে নেই, তাহলে তার উইকলি কত ঘন্টা হলো, 30 ঘন্টা, তার বেতন কত হবে, যেহেতু 50 টাকা করে ঘন্টা, তার বেতন হবে 1500 টাকা, ঠিক আছে। এইভাবে আপনি এটা বাড়াতে বাড়াতে তার এক সপ্তাহের, এটা কিন্তু এক সপ্তাহে, ঠিক আছে। এইভাবে ধরেন আপনি 4টা করলে 1 মাসে হয়ে যাচ্ছে। আর ওরা এক সপ্তাহের কেন করে, ওরা উইকলি পেমেন্ট দেয়, হ্যাঁ ওদের ওখানে কিন্তু আপনার ওই মাসে মাসে পেমেন্ট হয় না, সব পেমেন্ট উইকলি হয়, তো এই জন্য ওরা উইকলি দেয়, ঠিক আছে। এইটা যদি আপনি 7 ক্লোজ করেন, ওকে। এখন যদি আমরা একটু ইয়াতে আসি, আচ্ছা এই টাইম শিটটা আপনি কোথায় পাবেন দেখেন, এটা সেভ করার কারণে প্রথমটা কিন্তু আমার রয়েই গেল, তারপর যখন আপনি আবার দিবেন তখন আবার এটা বাড়তে থাকবে। জাস্ট আপনি এটাকে এই যে প্রিন্টারে দিয়ে প্রিন্ট করবেন, অথবা এই যে এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে এটা আপনি হাতে পেয়ে গেলেন, ঠিক আছে। তার টাইম শিট, তার কতক্ষণ সে কাজ করছে, রাফ কতক্ষণ সে কাজ করছে। এখন ধরেন এটা যে আপনি হাতে পেলেন, এটা নিয়ে আপনার অ্যাকাউন্টিং করতে হবে, এটা আমরা করবো কাল নেক্সট ক্লাসের পরের ক্লাস, ওকে। আচ্ছা তাহলে এখানে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে যে আমার স্টাফরা কতক্ষণ কাজ করতেছে সেটা এখানে রেকর্ড করা যাবে, এবং সেটা আপনি মানে পিডিএফ প্রিন্ট করে রাখতে পারেন, অথবা পিডিএফ সেভ করে রাখতে পারেন। এটার কিন্তু এখানে কোনো আলাদা কোনো কাজ নেই, এটা কিন্তু আপনার ব্যালেন্স শিটে যাবে না, কোথাও যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকেই তো আপনি এডিট করতে পারবেন, সরাসরি এডিট করে ফেলতে পারবেন, এই যে সরাসরি এডিট করে ফেলতে পারবেন। ধরেন এটাতে আপনি দেননি কথার কথা, হ্যাঁ এটা 7 ক্লোজ আছে, তো এটা আপনি জাস্ট মুছে এখানে ধরেন আবার দিলেন, দিয়ে আবার 7 ক্লোজ করবেন, অটোমেটিক থেকে যাবে এখানে, হ্যাঁ। তো এইটা কিন্তু আপনি ভিতরে কোনো ফাংশনে খুঁজলে পাবেন না, ঠিক আছে। আর সিঙ্গেল টাইম বলতে ওটা একবার দিয়ে একবারই প্রিন্ট করে ফেলতে হবে, ওটা কিন্তু আর সেভ থাকবে না কোথাও, ঠিক আছে। আর উইকলি বলতে উইকে দিচ্ছেন, ওটা আপলোড করে রাখতেছেন, আর ওটা প্রিন্ট দিয়ে ফেলতেছেন, বা বা আপনি পিডিএফে এক্সপোর্ট করে রাখতেছেন, বুঝতে পারছেন টাইমটা হচ্ছে। এবং এই টাইমটা নিয়ে ধরেন আপনি এটা পেমেন্ট দিবেন, পেমেন্ট দেওয়ার কারণে আপনার একটা পে স্লিপ তৈরি করবেন না, এই যে কাজটা করছে এতক্ষণ, এই পে স্লিপ অনুযায়ী আপনি অ্যাকাউন্টস কিভাবে করবেন এই কুইক বুকে, এইটা আমরা করব পরের ক্লাসে, পরের ক্লাসে করবো আমরা সব কাজ, সাপ্লাই রিলেটেড কাজ, এক্সপেন্স টাকা খরচ হবে কিভাবে, ঠিক আছে। আর আমি আপনার আজকের ক্লাসের ভিডিওটা আজকেই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর হচ্ছে আচ্ছা, কোনো টপিকে যদি কারো কোনো ইয়া থাকে যে ভাই এই টপিকটার উপর একটু আবার বলতে হবে, সেটা একটু গ্রুপে জানাবেন, যে আমি এই টপিকটা বুঝি নাই, বা এই টপিকটার উপর আমার কনফিউশন আছে, বা এই টপিকটা নিয়ে আমার একটু কথা বলতে হবে, সেটা একটু গ্রুপে জানাবেন, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের এটা নিয়ে একটু কথা বলবো। আর এই যে ক্রেডিট নোটের ব্যাপারটা, ডিলেট চার্জ, ডিলেট পিরিয়ড, এই ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদের, ওকে। ও লিঙ্কডিনের একটা কাজ করুন, আমি ভিডিও দেওয়ার পরে যদি আমি ভুলে যাই, আপনি একটু গ্রুপে লিঙ্ক দেবেন, বা লিঙ্ক ডিলেটটা দেওয়ার কথা ছিল, আমার দিতে তো কোনো সময় লাগবে না, মানে অনেক সময় ভুলে যাই, একটু গ্রুপে লিখলে আমি সাথে সাথে দিয়ে দিই, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে শিখবো সাপ্লায়ার, তারপরের ক্লাসে শিখবো আমরা পেরোল, আর তারপরের ক্লাসে করবো আমরা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। পেরোলটার কিন্তু একটা বিশাল জার্নাল হবে, 23-24টা লাইনের জার্নাল হবে, হ্যাঁ। কিন্তু কেউ যদি এটা বুঝে বুঝে করেন, যদি আপনি বুঝে করেন তাহলে জার্নাল 24টা কেন, জার্নাল 100 লাইনের হলেও সমস্যা নেই, কিন্তু যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার কাছে অনেক প্যারা লাগবে। এটা
জার্নালের বেসিক দেখাই দিব। এখন ধরেন কি আমি আপনাকে বেসিক দেখাবো, এখন আমি ধরেন আপনার 9-10 এর মতো জার্নাল শিখাতে পারবো, এইটুকু আপনার থাকতে হবে। মানে আপনি জার্নাল করতে যা কোথায় ঝামেলায় করতে পারেন বা কি হইতে পারে এটা আমি আপনাকে দেখাইতে হবে। এখন যদি আমি কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এবং কেন ডেবিট ক্রেডিট হবে এইটা তো আমি শিখাতে হবে, বুঝছেন? মানে ধরেন অনেকের অ্যাকাউন্টিং ছিল না, তারপরেও তারা টুকটাক কিন্তু ওই যে গুগল টুগল দেখে মোটামুটি একটা বেসিক ধারণা, যাদের নাই তারা বেসিক ধারণাটা নেয়, তাহলে বুঝতে পারবে। এবং আমি এটা একটু অন্যভাবে শেখাই, মানে ধরেন অনেকে অ্যাকাউন্টিং বেস ধরে শেখায়, তো আমি একটু টেকনিকটা অন্যভাবে শেখাই। অ্যাকাউন্টিং না জানলেও সমস্যা নেই, পারবেন, ঠিক আছে? আমি একটা জার্নালের ফরম্যাটে দিয়ে দিব যে এই ইউএসএ পেরোল মানে সেম জার্নাল হবে, ঠিক আছে? সেম জার্নাল হবে এবং কোনটা কোথায় যাবে সেটা দেখাই দিব। তাহলে হবে কি অ্যাকাউন্টিং না জানলেও ওই ফরম্যাট ধরে করতে পারবেন, ঠিক আছে? তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।